আসসালামু আলাইকুম। আমি নীলিমা রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এসএসসি স্কলারশিপ প্রোগ্রামে বীজগাণিতিক সমানুপাত অ্যান্ড অনুপাত এই চ্যাপ্টারটা পড়ব। চলো শুরু করি। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমরা বীজগাণিতিক সমানুপাত অনুপাত ইজি একটা চ্যাপ্টার জেনারেল ম্যাথের। আমরা আজকে এই চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ সলভ করব এবং কিছু সিকিউ সলভ করব। তোমরা মোটামুটি এই চ্যাপ্টার পড়েছো, তো আজকে আমরা একটু ক্রিটিক্যাল সাইজের কিছু হচ্ছে এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করব। চলো তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। এখন আমাদের ফার্স্ট একটা এমসিকিউ আছে, আমরা এমসিকিউটা যদি একটু পড়ি, যে ক্রিকেট খেলায় সুজন রফিকের রানের অনুপাত দেওয়া আছে 2:3 এবং রফিক আর সাকিবের রানের অনুপাত দেওয়া আছে 5:3। এখন তাদের রানের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে। আচ্ছা, বলো তো ধারাবাহিক অনুপাত মানে এখানে কি বোঝাচ্ছে? দেখো এখানে একটা কমন পার্সন আছে, দুইজন। এখানে কিন্তু পার্সন হচ্ছে তিনজন। একজন হচ্ছে সুজন আর রকিব, রফিক আর হচ্ছে রফিক আর সাকিব। তার মানে আমাদের রফিক কিন্তু দুইটা জায়গায় কমন আছে। ধারাবাহিকী মানে তিনজনের আমরা একটা অনুপাত বের করব, যে সুজন রফিক আর সাকিবের তিনজনের একটা একটা অনুপাত বের করব, মানে একটা অনুপাত বের করব, ওটাকে বলবো আমরা ধারাবাহিক অনুপাত। এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে আছে দুইজনের জন্য। আচ্ছা চলো তো দেখো তো, সুজন আর রফিকের রানের অনুপাত দেওয়া আছে 2:3। সুজন আর রফিকের রানের অনুপাত দেওয়া আছে 2:3 এবং রফিক আর সাকিবের রানের অনুপাত দেওয়া আছে 5:6। এখন যখনও তোমাকে ধারাবাহিক এরকম অনুপাত বের করতে বলবে, আগে খেয়াল করবা কমন পার্সন কে আছে। দেখো দুজনের মধ্যে কিন্তু রফিক কমন পার্সন, দেখছো রফিক কমন পার্সন, তার মানে রফিকের রানের সেম থাকবে। এখন রফিকের রানের অনুপাত দুইটা আমাদের আগে টার্গেট সেম বানানো। তাহলে আমাদের একটু যদি লিখি, চলো তো, রফিক আর সুজন আর রফিকের রানের অনুপাত কত? সুজন ও রফিকের রানের অনুপাত 2:3। তারপরে আবার দেওয়া আছে রফিক আর সাকিবের, রফিক ও সাকিবের কত? 5:6। তার মানে রফিকের জন্য এটা, এটাও রফিকের জন্য, দুইজনের মধ্যে কমন পার্সন রফিক, তার মানে ওদের রানের অনুপাতটা আমরা সেম বানাবো। ওর তো অনুপাত সেম, একজন তো আর দুইটা রান করছে না, একজন সেম রান করছে, তার মানে ওর অনুপাত তো একটাই থাকবে, তাই না? তাহলে আমাদের এই দুটা সেম করতে হলে দেখো তো কি দ্বারা গুণ করলে এই দুটা টার্ম সেম হয়ে যাবে। উপরেরটাকে আমরা, এখানে যেহেতু 5 আছে, উপরেরটাকে 5 দ্বারা গুণ করলে এখানে আসতেছে 3×5=15, নিচেরটাকে 3 দ্বারা গুণ করলে আসতেছে 3×5=15। তাহলে আমরা ওই রানটাকে যদি, যে আমাদের আছে 2:3, এটাকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কি আসবে? দেখো তো 10:15। তাহলে আমাদের সুজন আর রফিকের অনুপাত আসতেছে 10:15। আবার আমরা এইটাকে বানাইতে হবে আমাদের 15 বানাইতে হলে গুণ করব কত দ্বারা? 3 দ্বারা। তাহলে আমাদের কত হয়ে যাবে? 3×5=15 আর হচ্ছে 6×3 করলে কত আসবে? 3×6=18। তার মানে আমাদের কিন্তু রফিক আর শফিকেরটা আসলো এটা, আর সুজন আর রফিকের আসলো এটা। এখন দেখো এই দুটা তো সেম হয়ে যাচ্ছে, তাহলে এখন ধারাবাহিক অনুপাত আমরা একসাথে লিখলে কত লিখতে পারবো? 10:15:18। বুঝতে পারছো? তাহলে ওদের ধারাবাহিক অনুপাত কত হবে? 10:15:18। ওকে, হ্যাঁ, আই হোপ সবাই বুঝতে পেরেছো। এখন চলো আমরা চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চলো এখন আমরা নিচের তথ্যগুলো লক্ষ্য করো, মানে এখানে কোন তথ্যগুলো তোমার সঠিক এগুলো লক্ষ্য করতে বলছে। 2, 5 ও 3, 6 এর ধারাবাহিক অনুপাত, তার মানে সেম ভাবে 2, 5 আর 3, 6 ধারাবাহিক অনুপাত, মানে এই দুইটা আমরা সেম বানাই ফেলবো। বুঝতে পেরেছো? মানে এই দুইটা সেম বানাইতে হলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? ওকে গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে হবে 15। ওকে গুণ করবো 5 দ্বারা, তাহলে হবে 15। তাহলে দেখো তো প্রথম অনুপাতটাকে আমরা গুণ করব 3 দ্বারা, তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে? 6, 15। আর পরেরটাকে গুণ করব কত দ্বারা? 5 দ্বারা, তাহলে হচ্ছে 15 আর 5×4=20। বুঝতে পেরেছো? তাহলে ধারাবাহিক অনুপাত, এই যে দেখো এই দুটো কমন হয়ে গেল, তাহলে কত হবে? 6 × 15 × 20, তার মানে এক রাইট আনসার। তারপরে
3 জনের আয় যদি 1200 টাকা হয়, 1600 টাকা আর 2400 টাকা, মানে 3 জনের আয়, একজনের 1200, একজনের 1600, একজনের 2400, তাহলে তাদের আয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে এদের কি নির্ণয় করতে বলছে? আয়ের অনুপাতটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা যদি ওদের আয়টাই অনুপাত হিসাবে লিখি, যে 1200 অনুপাত 1600 অনুপাত 2400, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো সবগুলাকে আমরা যদি প্রথমে 100 দ্বারা ভাগ করি, তাহলে হবে 12 × 16 × 24। তারপরে আরেকটু ছোট বানাইতে চাইলে আমরা দেখো 4 দ্বারা ভাগ করে দিলে এটা হবে 3, এটা হবে 4, আর এটা হবে 6। তার মানে এটাও সঠিক, তাদের আয়ের অনুপাত হচ্ছে 3:4:6। আচ্ছা, তাহলে একটা 50 এবং অপর একটা সংখ্যা, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে তোমার 2:3। তাইলে তোমার পরের সংখ্যাটা যদি, আরেকটা সংখ্যা যদি 70 হয়, তাহলে দেখো একটা সংখ্যা 50, অপর একটা সংখ্যার সাথে অনুপাত 2:3, আবার অপর সংখ্যাটাও তোমার দিয়ে দিছে 70। তার মানে এই দুইটা সংখ্যার অনুপাত, এই দুইটা সংখ্যার অনুপাত কি 2:3 হয়? দেখো তো 50:70 মানে কত হবে? 50 × 70, তুমি যদি 10 দ্বারা দুই পাশে ভাগ করো তাহলে 5:7, তাহলে 5:7 আসতেছে। এটা কি রাইট আনসার? রাইট আনসার না। তাহলে আমাদের হচ্ছে এই এক রাইট আনসার। বুঝতে পেরেছো? তাহলে যদি তোমাকে বলে ধারাবাহিক অনুপাত বের করব, শুরুতে কি করবা? দেখবা কোন টার্মটা কমন আছে। ওর দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত মানে মাঝখানে আমাদের একটা সেম বানায় ফেলতে হবে। একটা সেম বানায় ফেললে আমরা দুইটা কনজুগেট করে দিব। বুঝতে পারছো? তার মানে এমন একটা টার্ম দ্বারা গুণ করবা বা ভাগ করবা, করার কারণে যেন আমরা মাঝখানের যে অনুপাতটা আছে এটা যেন কি বানায় ফেলতে পারি? সেম বানায় ফেলতে পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো এখন আমরা নেক্সট করি। এটার আনসারটা ঠিক আছে। তারপরে দেওয়া আছে দুইটা সংখ্যার অনুপাত 3:2 হলে এদের গসাগু 4, সংখ্যা দুইটার লসাগু কত হবে? তাহলে আমরা দুইটা সংখ্যার অনুপাত কত দেওয়া? 2:3। তাহলে আমরা যদি ধরি সংখ্যাটি কি হবে? যদি অনুপাত 3:2, তাহলে একটা সংখ্যা কত হবে? 3x, আর আরেকটা সংখ্যা কত হবে? 2x, তাই না? যে একটি সংখ্যা হবে 2x, তাহলে অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি হবে 3x। তাইলে 2x আর 3x হলে এদের লসাগু কত হবে বলো তো? লসাগু মানে গুণ করে দেই, তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে 6x। আর গসাগু কত হবে? গসাগু মানে কমন টার্ম, কমন টার্ম কত? x। তাহলে এদের গসাগু কত হবে? গসাগু হবে x। তাহলে তোমার দেওয়াই আছে সংখ্যা দুটার গসাগু কত? 4। তাহলে সুতরাং তোমার x এর মান কত দেওয়া আছে? 4। x অলরেডি 4 দেওয়া আছে, তাহলে তোমার লসাগু কত হবে? লসাগু হইতাছে, এখানে শুধু বসাই দিবা। তাহলে লসাগু হবে 6 × 4 মানে কত? 4 6 24। তাহলে লসাগু হবে 24। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমাদের আরেকটা টার্ম দেওয়া আছে, যে দেখো a:b = 2:3, আবার 2:a = 1:2 হলে b এর মান নিচের কোনটা হবে? মানে আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে, এখানে আরেকটা অনুপাত দেওয়া আছে, দুটো কম্বাইন করে আমাদের b এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো এই b এর মানটা জানতে হলে এর মানটা অবশ্যই জানতে হবে। আর এর মানটা জানার জন্য তোমার এখানে ক্লু দেওয়া আছে। এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? 2/a = 1/2। অনুপাতকে আমরা এরকম ভাগ আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো তো আমাদের এর মান কত চলে আসে? এটা এটা গুণ হয়ে গেলে হবে 4। তাহলে আমাদের এর মানটা কত বের হলো? 4। তাহলে এ যদি 4 আসে, এটা এখানে বসাই দিলে আমরা হচ্ছে b এর মান পেয়ে যাব না? যে দেখো দেওয়া আছে আমাদের a:b = 2:3। এটাকে আমরা কি লিখতে পারবো? a/b = 2/3। এর মান আমাদের বের হইছে কত? 4। তাহলে এর মান এখানে 4 বসায় দাও, তাহলে 4/b = 2/3। তাহলে দেখো তো এখান থেকে b এর মানটা কত বেশি বের হয়? মানে আমরা পাবো 2b = আর গুণ করলে 2b = পাবো হচ্ছে 12। তাহলে b এর মান কত পাচ্ছি আমরা? 12/2, অর্থাৎ b এর মান পাচ্ছি 6। তাহলে b এর মান কত বের হবে? 6। বুঝতে পেরেছো? চলো আমরা আনসারটা চেক করি ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখো 24 আর 6। তারপর আরেকটা দেখো x:y দেওয়া আছে আমাদের 7:5, y:z আমাদের দেওয়া আছে আবার 5:7 হলে x:z নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের x y কমন টার্ম কি আছে? yz। তার মানে এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে কনভার্ট করে নিতে পারি, যে আমাদের দেওয়া আছে x:7 = 7:5, তারপরে দেওয়া আছে y:,
x/y ইকুয়াল টু এটা y/z ইকুয়ালস টু 5/7 আমাদের এটা আছে। এখন ধারাবাহিক অনুপাত আমরা কনভার্ট করে ফেলি। এই যে কমন টার্ম যেহেতু y, তাহলে y এর টার্মগুলো আমরা সেম বানাই ফেলবো। তাহলে y এর টার্মগুলো সেম বানাইতে হলে কি করতে হবে, y এর টার্ম অলরেডি সেম এখানে আছে, দেখো 5 5, তার মানে আমরা এটাকে একদম ধারাবাহিক অনুপাতে লিখে দিতে পারবো। x/y/z ইকুয়ালস টু 7/5/7। ওকে, তাহলে এখন y/z, তার মানে এই দুইটার অনুপাত, সরি আমাদের x/z চাইছে, তাহলে x/z এই দুইটার অনুপাত কত হবে, 7/7। তাহলে 7/7 দুই পাশে 7 7 দ্বারা ভাগ করে দিলে কত পাবা তোমরা, 1/1। তাহলে আনসার হচ্ছে এটা। বুঝতে পেরেছো? কোন একটা মিশ্রণে পানি আর সিরাপের অনুপাত তোমার দেওয়া আছে 2:3, এতে শতকরা কত ভাগ পানি আছে? আচ্ছা, একটু দেখো, পানি আর সিরাপের মোট অনুপাত দেওয়া, পানি আর সিরাপের আলাদা আলাদা অনুপাত দেওয়া 2:3। তার মানে এখানে যদি আমরা একটা মিশ্রণ বানাই, এখানে তোমার পানি দিছো 2, আবার সিরাপ দিছো কত 3, তাহলে টোটাল কত, টোটাল অনুপাত কত হবে? তাহলে দেখো তো, মোট অনুপাত কত হবে, 2 + 3, মানে টোটাল অনুপাত হইতেছে আমাদের 5। এই টোটাল 5 এর মধ্যে আমাদের পানির শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে টোটাল অনুপাত 5, 5 এর মধ্যে তুমি পানি দিচ্ছ কত, 2 ভাগ, তাহলে পানির অনুপাতটা কত হবে? পানির শতকরা পরিমাণ, যে 5 এর মধ্যে তুমি পানি দিছো 2, আর শতকরার জন্য এই যে 100। বুঝতে পারছো? তাহলে এটা দ্বারা এটাকে আমরা যদি কাটি 20, তার মানে কত পার্সেন্ট আসতেছে, 40%। তাহলে এটার আনসার কত হবে, 40%। তুমি সবসময় দেখবা আমরা একটা মিশ্রণ যখন চিন্তা করি, মোট একটা মিশ্রণ, মোট এই মিশ্রণে তুমি ধরো একটা পানির মিশ্রণ 5, মানে মোট একটা পানির তুমি শরবত বানাচ্ছিল, মিশ্রণ ওটা হচ্ছে 5, ওর মধ্যে পানি দিছো 2, তাহলে শতকরা 5 এর মধ্যে 2 ভাগ পানি দিছো। এই যে 5 এর মধ্যে আমরা 2 ভাগ পানি দিছি, 100 দ্বারা গুণ করছি। যদি বলতো আমাদের সিরাপের শতকরার পরিমাণ, তাহলে তুমি 5 এর মধ্যে সিরাপ দিছো কত, 3, তাহলে 5 এর মধ্যে সিরাপ দিছো 3 আর 100%। বুঝতে পারছো? সিরাপেরটা হলে ওভাবে বের করে ফেলতা। চলো আমরা এখন আনসারটা চেক করি। আচ্ছা, এটার আনসারটা দেওয়া নাই সামহাও, এটার আনসার হবে এটা, আর এটা হচ্ছে 40। তারপরটা দেখো, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5, তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত নির্ণয় করো। সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে 7:5, তাদের বর্গের সমষ্টির আর অন্তরের সমষ্টি, এদের অনুপাত কি করতে হবে, বের করতে বলছে। মানে সংখ্যা দুইটার বর্গের সমষ্টি আর সংখ্যা দুইটার বর্গের অন্তরের সমষ্টি বের করবা। আচ্ছা, তাহলে আমরা ধরি যে সংখ্যা দুটি, একটা হইতেছে 7x ও আরেকটা কি আসবে 5x। তাহলে এটার বর্গের সমষ্টি কি হবে, দেখো তো, বর্গের সমষ্টি মানে 7x² মাইনাস 5x²। তাহলে বর্গের সমষ্টি, তার মানে এই যে 49, এটা বর্গের সমষ্টি 49x² প্লাস 25x²। আমরা বর্গের সমষ্টি বের করতেছি, তাহলে বর্গের সমষ্টি এখানে কত আসবে, 49 প্লাস 25, দেখো আস্তে আস্তে 74x²। তাহলে বর্গের সমষ্টি কত আসলো, 74x²। তার মানে বর্গের সমষ্টি পাইছি, আবার অন্তরের সমষ্টি, তাহলে অন্তরের সমষ্টি মানে কি হবে, 7x² মাইনাস 2 মাইনাস 5x², তার মানে আবার 49x² মাইনাস 25x²। তাহলে 49x² মাইনাস 25x² কত হবে, 49 মাইনাস 25 24x²। তাহলে দেখো তাদের বর্গের সমষ্টি পাইছি আমরা 74x², আর বর্গের অন্তর পাইছি কত, 24x²। তাহলে অনুপাত কত হবে, অনুপাত মানে বর্গের সমষ্টির অনুপাত আর বর্গের অন্তরের অনুপাত, মানে 7x² মাইনাস 5x² ডিভাইডেড বাই 7x² মাইনাস 5x², যে বর্গের সমষ্টি 7x প্লাস 5x² আর বর্গের অন্তর। তাহলে এটা আমরা পাইছি 74x², এটা কত পাইলাম 24x²। তাহলে দেখো তো x² কাটাকাটি গেলে আমাদের অনুপাতটা কত আসতেছে, 74 ডিভাইডেড বাই 24। তাহলে 74 ডিভাইডেড বাই 24 করলে আমাদের কত আসবে, দেখো 74
37/12, তাহলে এটা আস্তে আস্তে যে 37/12, তাহলে আমাদের কত হচ্ছে এই যে 37/12, এটা হচ্ছে তার অনুপাতটা আসতেছে, বুঝতে পারছো যে 37:12। ওকে, যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5, তাদের বর্গের সমষ্টি আর অন্তরের সমষ্টির অনুপাত আমাদের কত আসলো 37:12। ওকে, তারপর এটা দেখো, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 1 গুণ বাড়ালে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য তুমি কি করতেছো 1 গুণ বাড়াচ্ছ, এটা একটু মনোযোগ দিবা কারণ এটা সিকিউতে তোমাদের কাজে লাগবে। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য আগে যত ছিল তার থেকে তুমি 1 গুণ বাড়াবা, তাহলে তার ক্ষেত্রফল কত গুণ শতকরা বৃদ্ধি পাবে, এটা আমাদের বের করতে বলছে, মানে কত % শতকরা বৃদ্ধি পাবে। তাহলে ধরো আমরা ধরলাম বর্গের বাহুর দৈর্ঘ্যটা শুরুতে ছিল 100, যে বাহুর দৈর্ঘ্য শুরুতে ছিল 100, তারপরে তুমি বাহুর দৈর্ঘ্য কত করছো 1 গুণ করলে পরবর্তীতে বাহুর দৈর্ঘ্য কত হবে, পরবর্তী বাহুর দৈর্ঘ্য মানে 100 গুণ করে ফেললে ওইটা কত হবে 200। তাহলে শুরুর ক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল, বর্গের ক্ষেত্রফল কত হবে, শুরুর ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল হবে, বর্গের ক্ষেত্রফল কি বাহুর উপরে স্কয়ার, তাহলে 100 এর উপরে স্কয়ার করলে আমরা কত পাবো 10,000। তারপরে পরবর্তীতে তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে, পরবর্তীতে বর্গের ক্ষেত্রফল হবে যখন হইতেছে বাহুর দৈর্ঘ্য আমরা 200 করে ফেললাম তখন হবে হইতেছে 40,000, বুঝতে পারছো। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে, আমরা বৃদ্ধি কেমনে হিসাব করি, শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি ইনটু 100%, তাহলে শতকরা কত বৃদ্ধি পাইছে। আচ্ছা ওটা কোথায় দেখাই, এখানে দেখাচ্ছি। তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি আমাদের কত হবে, আমরা শতকরা বৃদ্ধি কেমনে বের করি, শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি ইনটু 100%, তাহলে শেষ আমাদের কত আসছে 40,000, তাহলে 40,000 মাইনাস 10,000 ডিভাইডেড বাই আবার আমাদের 10,000 ইনটু 100%, তাহলে দেখো তো উপরে আসতেছে 30,000 আর নিচে আসতেছে 10,000, তাহলে কাটাকাটি করলে 100%, তাহলে কাটাকাটি করলে 3 ইন্টু 100 অর্থাৎ কত পার্সেন্ট আসতেছে 300%, তাহলে আমাদের শতকরা বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে 300%, বুঝতে পারছো। তাহলে এইটা আমাদের কিন্তু সিকিউতেও কাজে লাগবে, বুঝতে পারছো, এই জন্য এটা ভালো করে খেয়াল করবা যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার যদি 1 গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 300 গুণ 300% বৃদ্ধি পাবে, বুঝতে পারছো। চলো আমরা আনসারটা চেক করি। ঠিক আছে, তারপর এটাতে যাই, এক্স ওয়াই জেড যদি ক্রমিক সমানুপাতিক হয়, আচ্ছা এখানে কিন্তু দেওয়া তোমার ওয়াই জেড এক্স ক্রমিক সমানুপাতিক হলে এক্স ইকুয়াল টু কত। আচ্ছা ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত কি ছিল, যে তিনটা রাশি যদি মানে তিনটা এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক হলে ক্রমিক সমানুপাতিক, আচ্ছা ক্রমিক সমানুপাতিক হলে আমরা কি জানি x ইস টু ওয়াই ইকুয়ালস টু কত হবে y ইস টু জেড, এটাকেই তো আমরা ক্রমিক সমানুপাতিক বলি। আরেকটা শর্ত কি ছিল যে abc যদি ক্রমিক সমানুপাতিক হয় b স্কয়ার ইকুয়াল টু কি হয় ac হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে ক্রমিক সমানুপাতিক হলে y স্কয়ার ইকুয়ালস টু কি হয় xz, মানে এই যে এই লাইন থেকে এটা আনা যায়। আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে এখান থেকে আমরা কি লিখতে পারি x বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড, তাহলে এটাকে কি লিখতে পারি আর গুণ করলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু জেড এক্স, তাহলে ক্রমিক সমানুপাতিক হলে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু জেড এক্স হচ্ছে, মানে মাঝখানেরটার বর্গ এই দুটার গুণফলের সমান। এখন এখানে দেখো ওয়াই জেড এক্স ক্রমিক সমানুপাতিক, তাহলে মাঝখানেরটার বর্গ তাহলে এক্স স্কয়ার ইকুয়ালস টু এই দুটার কি গুণফল, তাহলে ওয়াই ইন্টু জেড, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে এক্স ইকুয়ালস টু হবে রুট ওভার ওয়াই জেড, বুঝতে পারছো, তাহলে এক্স এর মান কত হবে রুট ওভার ওয়াই জেড। ওকে, তারপরে দেখো পরে আরেকটা কোশ্চেনে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি 20% বৃদ্ধি করলে বর্তমান আর পূর্বের পরিধির অনুপাত কত হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তুমি 20% বৃদ্ধি করবা, আচ্ছা 20% বৃদ্ধি করার আগে নরমাল অবস্থায় আমরা বৃত্তের পরিধি কি জানি, বৃত্তের পরিধি ইকুয়ালস টু 2 পাই আর। এখন তুমি তার ব্যাসার্ধটা 20% বৃদ্ধি করে দিবা, ব্যাসার্ধ 20% বৃদ্ধি মানে কি আর প্লাস আর এর 20%, তাই না, তার মানে 20% বৃদ্ধি করতেছো, তাহলে দেখো আর প্লাস আর 20% মানে কত 0.2, তার মানে এখানে টোটাল কত আসতেছে 1.2 আর, বুঝতে পারছো যে আর কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 0.2, তার মানে কত আসতেছে 1.2 আর। তাহলে আমাদের মানে তার ব্যাসার্ধটা যদি 20% বৃদ্ধি করি তখন আমাদের এটা কত আসবে
ব্যাসার্ধটা কত আসবে, মানে বৃদ্ধিকৃত ব্যাসার্ধটা তখন পরবর্তীতে বৃত্তের ব্যাসার্ধটা কত আসবে, 1.2 আর। তাহলে তখন পরিধি কি হবে, পরবর্তীতে বৃত্তের পরিধি কি হবে, বৃত্তের পরিধি হবে 2 পাই 1.2 আর, তাই না? তাহলে দেখো গুণ করে দিলে আমাদের কত হবে, 2.4 পাই আর। ওকে, তাহলে এখন দুইটা পরিধির যে বর্তমান আর পূর্বের পরিধির অনুপাত, তাহলে বর্তমান আর পূর্বের পরিধির অনুপাত কি হবে, অনুপাত বর্তমান পরিধি আমাদের কত 2 পাই আর, আর পরবর্তীতে পরিধি কত পাইছি 2.5 পাই আর। পাই আর কাটাকাটি, তাহলে 2 ডিভাইডেড বাই 2.4 আসতেছে আমাদের। তাহলে 2 ডিভাইডেড বাই 2.4, দেখো আমাদের কিন্তু এটার আনসার কোথাও নাই, তার মানে এটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই আমরা নিচে কেমনে করব, নিচে যে পয়েন্ট আছে পয়েন্ট তুলে দিলে হলে উপরে কত হয়ে যাবে 20, কারণ যেখান থেকে আমরা পয়েন্ট তুলি তার উপরে হচ্ছে, নিচ থেকে পয়েন্ট তুলে উপরে 1 দেই, আর উপর থেকে পয়েন্ট তুলে নিচে 1 দেই, তারপরে পয়েন্টের পরে যতগুলা ঘর আছে ততগুলো শূন্য দেই। বাচ্চাকালের পড়াশোনা তো আমরা সবাই পারি। তাহলে এই যে পয়েন্ট তুলে দিলে উপরে একটা 1 দিব, পয়েন্টের পরে একটা ঘর, তাহলে একটা 0, তাহলে 20 ডিভাইডেড বাই 24। তাহলে দেখো 20:24, এটা হইতাছে আনসার, যে 20:24। বুঝতে পারছো যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা 20% বৃদ্ধি করি, তার মানে আদি থেকে 20% বৃদ্ধি, তাহলে 100 মধ্যে 20% বৃদ্ধি 0.2, তার মানে দেখো টোটাল তাহলে পরবর্তীতে তার ব্যাসার্ধটা কত হয়ে যাবে 1.2। আমি একদম বের করে দেখাই দিছি, তাহলে 1.2 আর, তাহলে পরবর্তীতে বৃত্তের পরিধিটা কত হবে 2 পাই 1.2 ইন্টু আর, তাহলে হচ্ছে 2.4 পাই আর। তারপরে এই যে অনুপাত করে ভাগ করে দিয়ে কত পাইলা 20:24। ওকে, চলো আনসারটা চেক করি। আচ্ছা, আমরা ওটাকে আবার কেটেও দেওয়া যায় তো। বর্তমান ও পূর্বের পরিধির অনুপাত, আচ্ছা আমরা পুরো উল্টাটা ধরে ফেলছি, দাঁড়াও আমরা পুরো উল্টাটা ধরে ফেলছি। আমরা পূর্বের এবং বর্তমানের অনুপাত বের করছি, সরি, বের করতে হবে আমাদের বর্তমান আর পূর্বের। বর্তমান তো আমাদের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করছি, এটা আমাদের বর্তমানটা হবে, সরি। তাহলে বর্তমান কোনটা আমাদের, বর্তমান হচ্ছে 2.4 পাই আর, আর পূর্বেরটা হচ্ছে 2 পাই আর। ওকে, তাহলে পাই আর কাটাকাটি, তাহলে 2.4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 24 ডিভাইডেড বাই 20। তাহলে আমরা যদি 4 দ্বারা কাটাকাটি করি তাহলে 6/5, অর্থাৎ কত হবে 6625। আচ্ছা, আমি পূর্বের আর বর্তমানের পরিধি বের করছিলাম, যদি তোমাদেরকে বলতো যে পূর্বের আর বর্তমানের পরিধি বের করো, তাহলে হয়তো কিন্তু 20:24, দেখছো ওরা আনসারে কিন্তু সব দিয়ে দেয় কনফিউশন লাগানোর জন্য। এগুলো খুবই ভালো করে খেয়াল করবা যে কিসের অনুপাত বলছে, বলছে বর্তমান আর পূর্বের অনুপাত। ওকে, তাহলে বর্তমান আর পূর্বের অনুপাত মানে কত আসতেছে 6:4। বর্তমান মানে যেটা আমরা 20% বৃদ্ধি করে ফেলছি, আর পূর্বে শুধু আর ছিল, তাহলে 2 পাই আর। ওকে, তাহলে আনসার ঠিক আছে, পরেরটাই যাই চলো। a:b ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে b:c হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো তো, এটা একটা ধারাবাহিক অনুপাত দেওয়া আছে না, মানে হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এটা কি দেওয়া আছে, এটা মানে আমরা কি জানি ক্রমিক সমানুপাতিক, যে a:b ইকুয়ালস টু কি দেওয়া আছে b:c। তার মানে এখানে আমরা a বাই b ডিভাইডেড বাই b বাই c, অর্থাৎ কত পাবো b স্কয়ার ইকুয়ালস টু ac, আর আর গুণ করলে এটা পাইলাম। এখন আমাদের ওই টার্মটুকুর মান বের করতে হবে। আচ্ছা চলো, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই আমাদের কত আছে b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন a স্কয়ার b স্কয়ারের মান আমরা কত পাইছি ac, বসাই দেই। এখানেও b স্কয়ারের মান কত পাইছি ac, বসাই দিলাম। উপর থেকে কি কমন নেওয়া যাচ্ছে, দেখো তো a কমন নেওয়া যাচ্ছে, তাহলে a ইন্টু আমাদের কি হবে a প্লাস c, আর নিচ থেকে কি কমন নেওয়া যাচ্ছে c কমন নেওয়া যাচ্ছে, তাহলে c, উপর থেকে a কমন নিলে আমরা পাইলাম a প্লাস c, আর নিচ থেকে c কমন নিলে আমাদের a প্লাস c। তাহলে যে a প্লাস c কাটাকাটি, তাহলে আমরা পাবো কত a বাই c, তাহলে এটার আনসার কত হবে এই যে a বাই c। তারপরে দেখো আরেকটা দেওয়া আছে 3.5:5.6 ইকুয়াল টু কত, যেহেতু পয়েন্ট আছে যে পয়েন্টটাকে আমরা হইতেছে নর্মাল ভগ্নাংশে নিয়ে যাব, যে এই 3.5 এটাকে ডিভাইডেড বাই লিখতে পারি কত 5.6, তাই না? তাহলে পয়েন্ট তুললে যে 3.5 এটাকে নর্মাল 35 লিখে দেই, আর 5.6 56 লিখে দেই। এটার জন্য উপরে 10 গুণ, এটার জন্য নিচে 10 গুণ, 10 10 কাটাকাটি, তাহলে 35 ডিভাইডেড বাই 56। তাহলে দেখো তো এটাকে এখন আমরা কত দ্বারা ভাগ করে দিতে পারি, এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, যদি এটাকে 6 দ্বারা ভাগ করি তাহলে
7 দ্বারা ভাগ করা যায়। 7 দ্বারা ভাগ করলে হবে 5, 5 7 35 আর 7 8 56। 7 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 5:8। তাহলে 5:8, হ্যাঁ 5:8, 7 দ্বারা ভাগ করলাম আসলে কত? 5:8। তাহলে এটার অনুপাত কত হয়ে গেল? 5:8। বুঝতে পারছো? মানে নর্মাল আমরা একটা ভগ্নাংশে নিয়ে গেলাম, পয়েন্টটাকে তুলে দিলাম, পয়েন্ট তুলে ভগ্নাংশে নিয়ে যায় তুমি নর্মাল ক্যালকুলেটরে বসাই দেবা, কত চলে আসছে, শেষ। দুটাকে যদি আমরা হচ্ছে 7 দ্বারা কেটে দিই, 5 কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে এটার অনুপাত কত আসলো? 5:8। চলো তো চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ, A/C আর এটা হচ্ছে 5:8। ঠিক আছে। তারপরে চলো, কোন একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা আমাদের বের করতে বলছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তুমি কত বৃদ্ধি করবা? 20% বৃদ্ধি করবা। যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা 20% বৃদ্ধি করব, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা দেখো তো, বর্গের নর্মাল বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম a, তার বাহুর দৈর্ঘ্য যদি a হয়, বর্গের বাহু, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার, তাই না? এখন পরবর্তীতে দৈর্ঘ্য তুমি 20% বৃদ্ধি করছো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি 20% হলে, 20% দৈর্ঘ্য বৃদ্ধি হলে, যে 20% দৈর্ঘ্য বৃদ্ধিতে 20% দৈর্ঘ্য বৃদ্ধিতে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? যে a প্রাইম যদি আমরা চিন্তা করি, যে a প্লাস a এর 20%, তাই না? তাহলে a প্লাস a 20% মানে কত? 0.2, মানে 20 আমরা 100 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো তো এখানে কত চলে আসতেছে? a কমন নিলে 1 প্লাস 0.2, তাহলে 1.2a। বুঝতে পেরেছো? তাহলে তার তখন ক্ষেত্রফল কত হবে? তখন তার ক্ষেত্রফল কত হবে? 1.2 হোল স্কয়ার, 1.2 a স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, 1.2 a হোল স্কয়ার। তাহলে 1.2 এর স্কয়ার করো, কত আসে? 1.2 এর স্কয়ার করলে 36 ডিভাইডেড বাই 25 a স্কয়ার, এটা আসতেছে। তাহলে দেখো তো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে। আমাদের ওইটা যখন বের করব আমরা, আমাদেরকে কিন্তু এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কত আসলো? এটা আসছে, মানে পরবর্তীতে ক্ষেত্রফল আসছে এটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? যখন আমরা কত পার্সেন্ট বৃদ্ধি করব তখন আমরা কি করি? শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি। তাহলে এই যে 36 25 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই কত হবে? a স্কয়ার ইনটু 100%। বুঝতে পারছো? তাহলে এটা ক্যালকুলেটরে বসাও, যে a স্কয়ার এখান থেকে কমন নিতে পারো, কমন নিলে উপরে নিচে a স্কয়ার কাটাকাটি, তাহলে তোমার এখানে কি থাকে? 36 ডিভাইডেড বাই 25 মাইনাস 1 ইনটু 100%। বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেটরে বসাও, কত আসে? যে 36 ডিভাইডেড বাই 25 মাইনাস 1, এটার সাথে তুমি 100 গুণ করে দাও। তাহলে দেখো আনসার আসতেছে, আচ্ছা এটা বেরিয়ে গেছে, আনসার আসতেছে কত? 44%। বুঝতে পারছো যে আনসার কত আসতেছে? 44%। ওকে, তারপরে দেখো একটা, আচ্ছা আমরা এটা এখানে সলভ করি। আখের রসে চিনি আর পানির অনুপাত কত দেওয়া আছে? 3:5 হলে এতে কি পরিমাণ চিনি আছে? একটু আগে আমরা এই টাইপের একটা ম্যাথ সলভ করেছি, যে একটা আখের রসে চিনি আর আখের অনুপাত কত দেওয়া আছে? 3:7। তাহলে টোটাল অনুপাত কত? যে মোট অনুপাত হয়ে গেছে 3 + 7, তার মানে মোট অনুপাত হয়ে গেছে 10। তাহলে এতে কি পরিমাণ চিনি আছে? তাহলে চিনি, এই মোট 10 এর মধ্যে তুমি চিনি দিয়েছো কত? 3। তাহলে চিনির অনুপাত কত হবে শতকরা? চিনির অনুপাত শতকরায় কত হবে? যে 3 দিয়ে তুমি 10 এর মধ্যে 3 দিয়েছো চিনি ইনটু 100%। এটা কাটলে হবে 10, 10 আর 3 গুণ করলে কত? 30%। তার মানে এটা কত হবে? 30%। বুঝতে পারছো যে আখের রসে চিনি ও পানির যদি অনুপাত 3:7 হয়, এতে কি পরিমাণ চিনি আছে? তাহলে কত পার্সেন্ট বেরোলো চিনি আছে? 30%। বুঝতে পারছো সবাই? ওকে, দেখো আনসারটা ঠিক আছে। দেখো পরের এমসিকিউটাতে আমাদের কি আছে, যে ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে
ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে? আচ্ছা, ক্রমিক সমানুপাতিক যে এ বি সি তিনটা যদি ক্রমিক রাশি হয়, ক্রমিক সমানুপাতিক আমরা কি জানি? a is to b equals to b is to c। তাহলে চারটা রাশি একই জাতীয় হওয়া প্রয়োজন। এটা কি সঠিক? চারটা রাশি তোমার একই জাতীয় হতে হবে না, তোমার চারটা একই রাশি হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক অনুপাত রাশির দুইটি এক জাতীয় হলেই হবে। দেখো এটা কিন্তু সঠিক, প্রত্যেক অনুপাতের রাশি দুইটির একটা এক জাতীয় হলেই হবে। এই যে রাশি দুইটার একটা কিন্তু এক জাতীয় হইলে এটা ক্রমিক সমানুপাতিক হচ্ছে। প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় আর চতুর্থ রাশির অনুপাতের কি হবে? সমান হবে। এটাও রাইট। প্রথম আর দ্বিতীয়র অনুপাত আর দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত সবসময় কি হবে? সমান হবে। তাহলে এটা কি আনসার? 2 আর 3। যে ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে 2 আর 3 কি হবে? সঠিক আনসার হবে। তারপরে দেখো a is to b ইকুয়ালস টু যদি c is to d হয়, তাহলে একটা সমানুপাতিক হলে নিচের কোনটি একান্তরকরণ প্রক্রিয়া? এটা যদি একটা সমানুপাতিক হয়, একান্তরকরণ কি? এর থেকে একে এখানে রিপ্লেস করবা, এখানে রিপ্লেস করবা। তাহলে দেখো তো একান্তরকরণ কোনটা হচ্ছে? a is to c। তাহলে কি হবে? a is to c আর b is to d। তাহলে একান্তরকরণে আমরা কোনটা পাবো? এটা আছে a is to c আর b is to d, মানে এই দুটাকে আমরা রিপ্লেস করে দিব। ঠিক আছে, আনসারটা চেক করি তো চলো। ঠিক আছে, তারপরটাতে যাই। দেখো আমাদের একটা রাশি দেওয়া আছে, এটা ইকুয়ালস যদি 3 হয়, তাহলে x is to y আমাদের বের করতে বলছে। তার মানে আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে, ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বের করব? x is to y বের করব। আচ্ছা দেখো তো 2x minus y divided by x minus 2y ইকুয়ালস টু কত দেওয়া আছে? 3। এখান থেকে x is to y বের করব। তাহলে আমরা আগে নর্মাল ভাবে এটাকে ক্যালকুলেশন করে x is to y মানে তো আমরা x by y এর টার্মটা যদি নিয়ে আসতে পারো, ওইটাই তো x is to y এর মান। তাহলে এটাকে আমরা কি করতে হবে? আড়াআড়ি যদি গুণ করি 2x minus y equals to কি হবে? 3x minus 6y। ওকে, আমরা x এর টার্মগুলো একসাথে নিয়ে যাই, y এর টার্মগুলোকে একসাথে নিয়ে যাই। তাহলে x এর গুলা 2x, এটা প্লাস 3x, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 3x। এই যে মাইনাস 6y, এটা প্লাস y, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস y, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস y। তাহলে এখানে 2x minus 3x, তাহলে কত হবে? মাইনাস x। আর মাইনাস 6y প্লাস y, তাহলে কত হবে? মাইনাস 5y। মাইনাস মাইনাস যদি দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়, তাহলে এটা আসতেছে 5y। এখন দেখো তো এটাকে এই পাশে ভাগ করে দিলেই তো হয়ে যাবে যে x by y ইকুয়ালস টু আমাদের তাহলে কত আসতেছে? 5 ডিভাইডেড বাই 1। তাহলে আমাদের অনুপাত কত হবে? 5:1। বুঝতে পেরেছো? এটা মানে আমরা কি লিখতে পারবো? যে 5:1। তারপরে দেখো আমাদের একটা টার্ম দেওয়া আছে যে x, আচ্ছা এখানে ইকুয়ালস টু হবে, হ্যাঁ, যে x is to y equals to 1 is to যদি 2 হয়, তাহলে 3x is to 4y এর মান বের করতে বলছে। আচ্ছা একটু খেয়াল করো তো, আমাদের দেওয়া আছে x is to y equals to 1 is to 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? x by y equal to 1/2। এখন তোমার মান বের করতে বলছে 3x is to 4y, তার মানে x এর সাথে কত গুণ? 3, y এর সাথে কত গুণ? 4। তো উপরে x আছে, তার মানে আমরা এই দুই জায়গায় 3 গুণ করে দিব, আর এই দুই জায়গায় কত গুণ করে দিব? 4 গুণ করে দিব। তাহলে এখানে 4y চলে আসতেছে, এখানে 3x চলে আসতেছে। তোমার যদি এখানে 2 চাইতো, এখানে 9 চাইতো, তাহলে কত? x এর সাথে 2 গুণ করতা, y এর সাথে 9 গুণ করতা। আর শুধু তো এক পাশে গুণ করলে মানের চেঞ্জ হয়ে যাবে। তোমাকে মানে ব্যালেন্স করার জন্য সমান চিহ্নে দুই পাশে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা উপরে গুণ করব 3x, আর এখানে হবে তাহলে 3, আর নিচে 4y, এখানে হবে 8। বুঝতে পারছো? তাহলে আমাদের আলটিমেটলি 3x is to 4y এর অনুপাত কত আসলো? 3:8। তাহলে এটার আনসার কত হবে? 3:8। বুঝতে পেরেছো? এখন চলো তো আমরা আনসারটা চেক করি। দেখো ঠিক আছে, তারপরটাতে যাই। আচ্ছা আমাদের এমসিকিউ এর পার্টটা শেষ, এখন আমাদের সিকিউ সলভ করতে হবে। আচ্ছা এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ইজি, মানে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এটা খুবই ইজি, কারণ আগে তোমরা যা পড়াশোনা করেছো তার ম্যাক্সিমাম জিনিসই এখানেই পড়ানো হচ্ছে। এখানে হয়তো একটু ডিটেলস পড়ানো হচ্ছে, বাট একদম ইজি, তোমরা পারবা জানি। আচ্ছা তাহলে এই সিকিউটা যদি আমরা সলভ করি, দেখো পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 70 বছর। যে পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর আগে কত ছিল? 5:2। তাহলে তোমাকে বলে দিচ্ছে 7 বছর আগে পিতা আর পুত্রের বয়সের যদি লসাগুটা 80 হতো, তবে পিতা আর পুত্রের বয়স কত হতো? লসাগুর অনুপাতটা যদি কি হইতো? 80 হইতো। আচ্ছা দেখো তো 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 5:2। তাহলে আমরা যদি ধরি, যেটা আমরা সলভ করতেছি যে ধরি 7 বছর পূর্বে
বাবা আর ছেলের বয়স হচ্ছে ছিল কত 5x আর 2x, এটা আমরা ধরলাম। যে ধরি 7 বছর 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স কত কত 5x আর কত হবে 3x, যে 5x ও 2x, 5x ও কত 2x। তাহলে 7 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়স কত পেলাম আমরা 5x আর 2x। তাহলে এখন তাদের লসাগু কত হবে বলো তো, তাদের বয়সের লসাগু কত হবে? বয়সের লসাগু হবে দুইটার গুণ, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি 10x। বয়সের লসাগু পাইলাম 10x, এন্ড লসাগু তোমার কত ওরা বলে দিছে কোশ্চেনে 80। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে তুমি 10x ইকুয়ালস টু কত লিখতে পারবা 80। তাহলে তোমার শুধু x ইকুয়ালস টু কত হবে 80 ডিভাইডেড বাই 10, অর্থাৎ x এর মান কত আসলো 8। তাহলে দেখো x এর মান 8 আসলে তাহলে 7 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়স কত ছিল, যে 7 বছর পূর্বে পিতার বয়স, তাহলে দেখো 7 বছর পূর্বে পিতার বয়স তাহলে কত ছিল 5 × 8, বুঝতে পারছো? তাহলে 5 এটা কত হবে 40 বছর। তাহলে 7 বছর পূর্বে বাবার বয়স ছিল 40 বছর, তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? পুত্রের বয়স ছিল হচ্ছে 2 × 8 অর্থাৎ 16 বছর, বুঝতে পারছো? তাহলে 7 বছর পূর্বে আমরা পিতার বয়স পেলাম 40 বছর আর পুত্রের বয়স পেলাম কত 16 বছর। এন্ড পরের কোশ্চেনটা তোমাকে বলছে বর্তমানে পিতা আর পুত্রের বয়স নির্ণয় করো। আচ্ছা, বর্তমানে পিতা আর পুত্রের বয়স 7 বছর পূর্বে যার বয়স ছিল 40 বছর, তাহলে বর্তমানে তার বয়স কত হবে 47 বছর। আর 7 বছর পূর্বে পুত্রের বয়স যেহেতু ছিল 16 বছর, তাহলে বর্তমানে তার বয়স কত হবে 16 প্লাস 7, তাহলে কত হবে 23 বছর, বুঝতে পারছো? এখন ধরো তোমার এই কোশ্চেনটা সিকিউতে আসছে, তো কতে তো তোমার এটা আনসার গেছে, এন্ড খতে যায়া তুমি যদি 2 লাইনে ওই ম্যাথ করে দাও তাহলে তো 3 মার্কস দিতে চাইবে না টিচাররা। তো তোমাকে যদি একটু ক্যালকুলেশন করে দিতে হবে, বুঝতে পারছো? ক্যালকুলেশন করেও দেখবো আলটিমেটলি ওই 47 আর হচ্ছে 23 বছরই আসবে। চলো আমরা একটু এটা করে ফেলি, যে তোমার 7 বছর আগে অনুপাত দেওয়া ছিল 5:7। আমরা যদি একটু বি নাম্বারটা সলভ করি, যে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 7x, 7x দেওয়া ছিল না 5, অনুপাতটা ছিল 5। তাহলে 7 বছর পূর্বে কত হবে 5x। তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে, কত ছিল 2x। আচ্ছা, এটা ছিল তাদের কত কখন 7 বছর পূর্বে, তাহলে 7 বছর পরে তাদের বয়স কত হবে, যে তাহলে বর্তমানে বয়স কত হবে, যে বর্তমানে বাবার বয়স, বর্তমানে মানে 7 বছর পরে, যে বর্তমানে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স কত হবে 5x + 7, তাই না? 7 বছর পর যেহেতু এখন বর্তমান, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে, বর্তমানে পুত্রের বয়স হবে 2x + 7, তাই না? এখন তোমাকে কিন্তু বলে দিছে বর্তমানে পিতা আর পুত্রের সমষ্টি কত বছর, পিতা আর পুত্রের বর্তমান সমষ্টি হচ্ছে 70 বছর। তাহলে শর্ত মতে মানে কোশ্চেনের শর্ত মতে এই দুটার যোগফল 5x + 7 + 2x + 7 ইকুয়ালস টু কত হবে 70। তাহলে দেখো তো 7x + 14 ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 70। তাহলে 7x ইকুয়ালস টু কত পাচ্ছি 70 - 14। তাহলে 70 - 14 করলে কত হবে 56। তাহলে শুধু x ইকুয়ালস টু কত হবে 56 ডিভাইডেড বাই 7, তাহলে কত 8। দেখছো? তাহলে যদি 8 হয় তাহলে বর্তমানে বাবার বয়স কত হবে, তাহলে বর্তমানে বাবার বয়স, বর্তমানে বাবার বয়স হচ্ছে 5x + 7, 5 এর মান তুমি পাইছো 8, তাহলে 5 × 8 + 7, তাহলে হইতেছে 40 + 7 মানে কত আসলো 46। তাহলে পুত্রের বয়স কত হবে
সেম ভাবে x এর মানটা ওখানে খালি ইনপুট করো, তাহলে 2x প্লাস 7, x এর মান পাইলা 8, তাহলে 28 ইন্টু 8 প্লাস 7 অর্থাৎ 16 প্লাস 7, তার মানে কত পাচ্ছ 23। দেখছো আমরা কিন্তু সেমই পাইলাম, 46ও পাইলাম 23ও পাইলাম, কিন্তু যেহেতু তোমার যদি 4 মার্কসের জন্য কোশ্চেন আছে করে দেওয়াটা ভালো, কারণ এক লাইনে যোগ করে দিলে অনেক টিচার কি করবে মার্কস দিতে চাইবে না যে এক লাইনে তুমি ফুল ম্যাথ করে দিছো। তো একটু এই প্রসেসটা করে দিবা, ইজি একটা প্রসেস, বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 13:7, এই উক্তিটা তোমাকে সত্যতা কি করতে বলছে, যাচাই করতে বলছে। আচ্ছা বর্তমান বয়স আমরা কত পাইছি, বর্তমান বয়স পাইছি হচ্ছে 47 আর এটা 23, তাহলে 5 বছর পরে তাদের বয়স কত হবে, 5 বছর পরে বয়স কত হবে বলো তো, যে 5 বছর পরে মানে 47 প্লাস 5 তাহলে কত হবে 52। 5 বছর পরে বাবার বয়স হইতেছে 52, তাহলে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স হইতেছে এখন 23 প্লাস 5 তাহলে কত হবে 28, তাহলে অনুপাত করে দেখো এদের অনুপাত কত হয় 5/2 ডিভাইডেড বাই 28, তাহলে করে দেখো এই যে 13/7ই আসতেছে, বুঝছো? তার মানে আমরা কত লিখতে পারবো 13:7, তাহলে আমাদের এই টার্মটা কি যে এখানে হয়ে গেল, ওকে, যে এটার জন্য হয়ে গেল যে 5 বছর পর পিতা আর পুত্রের বয়সের অনুপাত 13:7। এখন যদি তোমাকে এটাও 4 মার্কসের জন্য কোশ্চেন দেওয়া, তাহলে একটু তুমি কি করবা এই যে এটার মতো করে দিবা, যে এরকম করে ধরে যে বর্তমানে তাদের বয়স কত, ওখানে অনুপাত দেওয়া ছিল 7 বছর আগে কত, তাহলে বর্তমানে কত, এখন আরো 5 বছর পরে, তার মানে 7 প্লাস 5 যোগ হবে, দুইটা যোগ যোগ করলে বর্তমানে বয়স কত পাচ্ছ, এটা দিয়ে একটু অনুপাতটা বের করে ফেলবে এরকম সেম ভাবে, আর বের না করে ওভাবে যোগ করে দিলেও এটাতে কোনো ঝামেলা করবে না, কারণ এটা যেহেতু তুমি এখানে বড় করে করছো, করার পরে বর্তমান বয়স পাইছো 47 আর পুত্রের বয়স পাইছো 23, তাহলে 5 বছর পরে বাবার বয়স পাবো 52 আর পুত্রের বয়স পাবো কত 28, তাহলে 52 আর 28 এর অনুপাত কত হয় 13:7। ওকে ঠিক আছে, তারপরে চলো পরের ম্যাথটা আমরা সলভ করি। আমাদের দেওয়া আছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 10/p, আর এটা q ইকুয়ালস টু 3x মাইনাস a দেওয়া আছে। এখন প্রথম তোমার কোশ্চেনটা বলছে x প্লাস y ইকুয়ালস টু 10x/y/p, এটা প্রমাণ করতে, তাহলে এক নাম্বারটা আমরা যদি প্রমাণ করি, দেখো আমাদের সলভ এ, তাহলে এ যখন আমরা সলভ করব আমাদের দেওয়া আছে কি 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 10/p। এখন আমরা লসাগু করি, নিচে এক্স ওয়াই লসাগু, তাহলে লসাগু করলে এটার সাথে এটা কাটাকাটি করলে এক্স এক্স কি হয়ে যাবে, কাটাকাটি থাকবে ওয়াই, ওয়াই যে হরের সাথে গুণ হলে কত হবে ওয়াই, প্লাস এটার সাথে এটা কাটাকাটি করে থাকবে কত এক্স, এক্স হরের সাথে গুণ হয়ে হবে কত এক্স, বুঝতে পারছো 10/p। তাহলে দেখো তো আমাদের প্রমাণ মেলানোর জন্য এক্স ওয়াইটা 10 এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে এটাকে এই পাশে দিয়ে দাও, আর গুণন করলে তো আলটিমেটলি এর সাথে কি ওই তো গুণ হয়, তাহলে আমরা এখানে সাজায় কি লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10xy ডিভাইডেড বাই p, এটাই তোমাকে প্রুভ করতে বলছে, বুঝতে পারছো? যে দেখাও যে এত ইকুয়ালস টু এক হতো। তারপরে তোমাকে বি নাম্বারে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে p প্লাস 5x ডিভাইড বাই p মাইনাস 5x আর p প্লাস 5y p মাইনাস 5y ইকুয়ালস টু 2, মানে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড 2 তোমাকে প্রমাণ করতে বলছে, যেহেতু p নিয়ে তাহলে আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করব। চলো সলভ বি, আমাদের দেওয়া আছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 10/p, তাহলে এখানে আমরা লসাগু করলে কত আসতেছিল xy, তারপরে আড়াআড়ি গুণ করলে আমাদের কত আসতেছে এখানে x প্লাস y, তাহলে এখানে আমরা পাচ্ছি 10 ডিভাইডেড বাই p। এখন আড়াআড়ি গুণ করে দিলে আমরা x প্লাস ওয়াই ইকুয়ালস টু এটা এখানে গুণ হয়ে গেলে আমরা 10xy ডিভাইডেড বাই p এটা পাচ্ছি। এখন দেখো আমাদের প্রমাণে মান যে বের করতে বলছে, এখানে এক জায়গায় কিন্তু px প্লাস 5 ডিভাইডেড বাই p মাইনাস 5x, আর এটাতে p প্লাস 5y আর p মাইনাস 5y, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন 5x আনতে হবে এক জায়গায়, 5y আনতে হবে এক জায়গায়, তারপরে যোজন বিয়োজন করলে তো আমরা ওই টার্মটা পাবো, তাই না? তাহলে দেখো তো এখানে আমরা যেহেতু p নিয়ে কাজ করব, pটাকে দিয়ে দেই, আড়াআড়ি গুণ করে pটা তো এখানে চলে আসে না, আড়াআড়ি গুণ করলে এই জায়গায়, তাহলে p ইকুয়ালস টু আমাদের কত হবে 10xy ডিভাইডেড বাই x প্লাস y, এটা আমরা পাইলাম। এখন
আমাদের যেহেতু 5x লাগবে এক জায়গায়, 5y লাগে এক জায়গায়, এই জায়গায় আমাদের 10 মানে আমরা কত লিখতে পারি? 2 ইন্টু 5x একবার লিখতে পারবো, 2 ইন্টু 5yও লিখতে পারবো, কোনো তো সমস্যা নাই। তাহলে p ডিভাইডেড বাই, এখান থেকে আমরা 5xটাকে নিয়ে এসে পড়লাম, মানে আলটিমেটলি আমরা 10xy কে ভাঙায় ধরে এভাবে লিখলাম যে 2y ইন্টু 5x, এটাকে লিখতে পারি। তো 5xটাকে আমরা নিয়ে আসলাম এই কাজে, যখন এটার মান বের করবো তখন 5yটাকে নিয়ে আসবো। তোমার কোশ্চেনে দেখবা কি চাইছে, যদি 7 চায় তাহলে এখান থেকে সামহাও 7টাকে বের করে নিয়ে আসতে হবে। যদি তোমার 12 চায় তাহলে সামহাও 12 বের করে নিয়ে আসতে হবে, তখন অন্য মান দেওয়া থাকবে অবভিয়াসলি। তাহলে যেহেতু আমাদের 5 চাইছে, তাহলে এটাকে আমরা ভাঙায় কি লিখতে পারতেছি, এই যে 2, তাহলে রয়ে গেল হচ্ছে 2y, সরি এখানে রয়ে গেল হচ্ছে 2y, কারণ 5xটাকে আমরা নিয়ে এসে পড়ছি, আড়াআড়ি গুণ করে দেখো 10xy হচ্ছে, আর নিচে আছে x প্লাস ওয়াই। এটুকু কি বুঝতে পারছো? আড়াআড়ি গুণ করো, 5x আর 2x গুণ করে কত হয়ে যাবে? 10xy, আর নিচে আছে x প্লাস ওয়াই, আলটিমেটলি আগেরটাই হয়ে যাবে। তাহলে এখন আমরা যোজন বিয়োজন করলে ওই টার্মটা পেয়ে যাব না? p প্লাস 5x আর p মাইনাস 5x, তাহলে এখন এই টার্মটাকে আমরা কি করব? যোজন বিয়োজন করব। তাহলে এই যে p প্লাস 5x যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে এই যে আমরা পাইলাম p মাইনাস 5x, আর এখানে পাবো 2y প্লাস x প্লাস ওয়াই, আর পাবো 2y মাইনাস x মাইনাস ওয়াই। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে p প্লাস 5x ডিভাইডেড বাই p মাইনাস 5x ইকুয়ালস টু, এখানে কাটাকাটি করলে কত হয় আমাদের? x প্লাস 2y আর y 3y, আর এখানে হবে 2y থেকে y গেলে y মাইনাস x। বুঝছো? তাহলে আমরা এটাকে ধরো 1 নং ইকুয়েশন দিয়ে রাখি, আর এখানে আমরা কি করছি? যোজন বিয়োজন। ওকে, তারপরে আমরা একটা পার্টের মান বের করতে পারছি, আমাদের আরেকটা পার্টের মান বের করতে হবে। তাহলে আরেকটা পার্টের জন্য দেখো, আমরা তো পাইছিলাম হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10xy ডিভাইডেড বাই p। তাহলে আমরা p ইকুয়ালস টু কি লিখতে পারতাম? ওরে আড়াআড়ি গুণ করলে ও এক জায়গায় চলে যাবে, তাহলে 10xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এখন কিন্তু আমাদের লাগবে p এর নিচে 5y, তার মানে এখান থেকে আমরা 5yটাকে নিয়ে আসবো। তাহলে 5y কে নিয়ে আসলে এখানে থাকবে 2x, তাহলে দেখো এই যে 10xy হয়ে যাচ্ছে আড়াআড়ি গুণ করলে। বুঝতে পারছো? এখন আবার সেম ভাবে যোজন বিয়োজন, তাহলে p প্লাস 5y ডিভাইডেড বাই p মাইনাস 5y, আর 2x প্লাস x প্লাস y, 2x মাইনাস x মাইনাস y। এগেইন আমরা কি করলাম? যোজন বিয়োজন। তারপরে দেখো 5 p প্লাস 5y ডিভাইডেড বাই p মাইনাস 5y, আর এখানে আমরা কত পাবো? 2x আর x 3x প্লাস y ডিভাইডেড বাই 2x মাইনাস x। তাহলে এখানে পাবো 3x প্লাস ওয়াই, 2x মাইনাস x, তার মানে x মাইনাস ওয়াই। তাহলে এটাকে যদি আমরা 2 নং দেই, তাহলে দেখো 1 নং আমরা পাইছি এইখানে, এই যে 1 নংয়ে আমরা কি পাইছি? p প্লাস 5x আর p মাইনাস 5x এর একটা মান পাইছি। 2 নংয়ে আমরা p প্লাস 5y আর p মাইনাস 5y এর একটা মান পাইছি। এখন 1 প্লাস 2 করি, তাহলে তো আমাদের হয়েছে লেফট হ্যান্ড সাইডে যা চাইছে তা পেয়ে যাব, যে p প্লাস 5y ডিভাইডেড বাই p মাইনাস 5y প্লাস, আচ্ছা আগে x এর টার্মটা লিখি, p প্লাস 5x আর হইতেছে p মাইনাস 5x প্লাস p প্লাস 5y, আর এটা হইতেছে কি p মাইনাস 5y। তাহলে যোগ করলে এই পাশে আমরা যোগফল কত পেয়েছি? এটা পাইছি x প্লাস 3y, x প্লাস 3y, আর পাইছি y মাইনাস x, y মাইনাস x প্লাস এখানে পাইছি আমরা হচ্ছে 3x প্লাস y, আর এটা পাইছি হচ্ছে x মাইনাস y। বুঝতে পারছো? তাহলে আমরা এইটুকু সমান সমান এটা পাইলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করে দেখি মান কত আসে। এখান থেকে দেখো তো এখানে y মাইনাস x আছে, এখানে x মাইনাস x আছে, এখান থেকে মাইনাসটা কমন নিলে x মাইনাস y হয়ে যাচ্ছে না? তাহলে ইজিলি আমরা লসাগু করতে পারবো। তাহলে দেখো এখান থেকে যে মাইনাসটা যদি কমন নিয়ে সামনে নিয়ে আসি, তাহলে x প্লাস 3y, আর এখানে এই যে আমরা পাওয়া যাচ্ছি x মাইনাস y, মানে এই নিচে থেকে মাইনাসটা আমরা কি করে নিলাম? কমন নিলাম, প্লাস এখানে পাবো 3x প্লাস ওয়াই, আর এটা কি পাচ্ছি? x মাইনাস ওয়াই। এখন দেখো তো এখান থেকে আমরা লসাগু কি করতে পারবো? লসাগু আমাদের যাবে x মাইনাস ওয়াই। তাহলে লসাগু যদি আমাদের x মাইনাস ওয়াই যায়, তাহলে x মাইনাস ওয়াই x মাইনাস কাটাকাটি, এখানে থাকবে যে মাইনাস x, আবার মাইনাস যায় গুণ হয়ে যায় কত হবে? মাইনাস 3y, আর প্লাস এখানে হবে 3x প্লাস ওয়াই। তাহলে গুণ ক্যালকুলেশন করো তো কত আসে। ধরো আমরা এখান থেকে ধরো উঠে গেলাম, তাহলে এখানে আমাদের নিচে আছে
এক্স মাইনাস ওয়াই, আর উপরে কাটাকাটি করলে কত থাকবে, 3x মাইনাস এক্স মানে কত থাকবে 2x, আর হচ্ছে 3x মাইনাস ওয়াই তার মানে কত থাকবে মাইনাস 2y। তাহলে উপরে আমরা 2 কমন নিলে থাকবে কত x মাইনাস ওয়াই, আর নিচে থাকবে x মাইনাস ওয়াই। তাহলে দেখো তো এটা কাটাকাটি, তাহলে এটার আনসার কত আসতেছে 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়ালস টু আমাদের 2 প্রমাণ করতে বলছে, তাহলে সুতরাং আমরা কি লিখে দিতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। বুঝতে পারছো? তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে একটু খুবই মনোযোগ দিয়ে দেখবা, তোমার কতর মান বের করতে বলছে। যে এখানে আমাদের চাইছিল p প্লাস 5x ডিভাইডেড বাই p মাইনাস 5x, যখন 5x চাইছে তখন আমরা উপর থেকে শুধু 5x-টাকে নিচে নিয়ে আসছি, যখন 5y চাইছে তখন উপর থেকে 5y-টাকে নিচে নিয়ে আসছি। বুঝছো? যখন অন্য টার্ম চাইতো অন্য টার্ম নিয়ে আসতাম। ওকে, তারপরে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ দিবা। কিউ প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে তোমাকে দেখাইতে বলছে এক্স। এই ম্যাথগুলোর কি এখান থেকে এই প্রমাণও শিখবা, আবার রিভার্স প্রমাণও শিখবা, যে এখান থেকে এটা কিভাবে যায়। পরীক্ষায় যে কোনোটাই থাকতে পারে, তোমাকে বলতে পারে এটা থেকে ওটা প্রমাণ করো, আর বলতে পারে ওইটা থেকে এটা প্রমাণ করো। তো এখান থেকে ওই জায়গায় যেই প্রসেসে যাবা, ওইটা থেকে এই জায়গায় আসতে হলে তার উল্টো প্রসেস চিন্তা করবা, জাস্ট এইটুকুই। বুঝছো? একটা শিখলে আরেকটা অটো পেরে যাবা, খালি মাথায় রাখবা এটার জন্য এখানে যাইতে যা করছো ওইটার জন্য এটাতে আসতে তার উল্টাটা করে করে আসবা। ওকে, আমাদের দেওয়া আছে কি কিউ ইকুয়ালস টু 3x মাইনাস এ, এটা আমাদের কিউ এর মান দেওয়া আছে। তাহলে এটা সমান সমান আমাদের এক্স এর টার্মটা হচ্ছে প্রমাণ করতে হবে। চলো আমরা হচ্ছে সি সলভ করব। সলভ সি। আমাদের কিউ ইকুয়ালস টু দেওয়া আছে 3x মাইনাস এ, আর তোমাদের কোশ্চেনে দেওয়া আছে কিউ মাইনাস কিউ প্লাস এক্স কিউব মাইনাস 3ax স্কোয়ার ইকুয়ালস টু 0 এটা দেওয়া আছে। এখান থেকে এক্স এর একটা মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এক্স এর মান কি লিখতে পারবো, 3x মাইনাস এ প্লাস এক্স কিউব মাইনাস 3ax স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো এক্স এর টার্মগুলো আমরা একসাথে লিখি, যেগুলো শুধু এক্স আছে আর যেগুলো এক্স ছাড়াও আছে ওগুলোকে আলাদা লিখি। তাহলে এক্স এর টার্ম হচ্ছে এক্স কিউব প্লাস 3x, এই দুটাকে একসাথে লিখলাম, আর বাকি দুটাকে এই পাশে লিখলে 3ax স্কোয়ার মাইনাস এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাসে। বুঝতে পারছো? এখন দেখো তো এখান থেকে কি কমন যায়, আচ্ছা কমন না নিয়ে এটা আগে এখানে থাক, 3x মানে এক্স কিউব প্লাস 3x, আর এখান থেকে আমাদের কমন যাচ্ছে এ। তাহলে এ কমন নিলে আমরা কত পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 1। যেহেতু আমাদের এর মান বের করতে বলছে, না এর না সরি এক্স এর মান চাইছে, তো আমরা এক্স এর টার্মগুলোকে একসাথে নিয়ে নিব, এক্স এর সবগুলা কি করব একসাথে নিয়ে নিব। তাহলে এটা এই পাশে গুণ আছে, এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ। তাহলে এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এটা এই পাশে ভাগ হয়ে গেলে টার্মটা এরকম আসবে না, এক্স স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 1। এটুকু কি বুঝতে পারছো? এখন চলো আমাদের সবসময় দেখবা এই ম্যাথগুলাতে যখনই বড় একটা টার্ম থেকে আমাদের ছোট একটা টার্মে যাইতে হবে, বা এখানে কিন্তু আমাদের চলক এক্স এর মান বের করতে হবে, তখন আমরা যোজন বিয়োজন করব। কারণ যোজন বিয়োজন করলে আমাদের টার্মগুলা কি হবে বড় অবস্থা থেকে ছোট অবস্থায় আসা শুরু করবে। দেন আমাদের বর্গ করা লাগলে বর্গ করব, ঘন করা লাগলে ঘন করবে, যা করা লাগবে তা করব। কিন্তু যোজন বিয়োজন মানে এই চ্যাপ্টারের ম্যাথ মানে মাথায় রাখবা বড় একটা টার্ম আছে ছোট টার্মে কনভার্ট করতে হবে, তার মানে আমরা কি করব এখানে যোজন বিয়োজন করব। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা চলো যোজন বিয়োজন যদি করি, তাহলে এটার হরে কি আছে 1, তাহলে যোজন বিয়োজন করলে কি হবে a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1, আর এখানে হবে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস 1, আর নিচে কি হবে এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 1। কি করলাম আমরা যোজন বিয়োজন। বুঝতে পারছো? তারপরে দেখো a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। এখন এখানে যদি আমরা একটু সাজায় লিখি, দেখো সূত্র পড়ে গেছে, এই যে এক্স কিউব এটাকে যদি আগে লিখি 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এটাকে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। কিসের সূত্র পড়ছে দেখো তো, a প্লাস বি হোল কিউব, মানে এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 1, মানে b মানে 1। আবার এই যে a কিউব মাইনাস 3x স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, মানে মাইনাস b কিউব মাইনাস এটার ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি সূত্র পড়ে গেছে, যে a মাইনাস b হোল কিউব নিচে, আর উপরে হইতেছে a প্লাস b হোল কিউব। কারণ আমরা তো এই বাচ্চাকালের সূত্র সবাই জানি, a প্লাস b হোল কিউব মানে কি a কিউব প্লাস
3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর যদি a মাইনাস বি থাকে তাহলে ওটার জন্য কি আসে আমাদের a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই সূত্রটা এখানে যখন আমাদের পড়ছে তাহলে উপরে এখানে a হিসাবে কাজ করবে কি x, b হিসাবে কাজ করবে কি a। তাহলে এই যে x প্লাস a হোল কিউব আর x মাইনাস a হোল কিউব। এখন আমাদের বের করতে হবে x এর মান। তাহলে x এর টার্মটার জন্য এখানে যেহেতু কিউব আছে, কিউবকে ভ্যানিশ করতে হলে আমরা কি করে দিব, কিউবটাকে এই পাশে পাঠিয়ে দিলে আমাদের কিউব রুট হয়ে যাবে। তাহলে টার্মটা কি আসবে দেখো তো, যে a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1, এখানে আমরা লিখতে পারি x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল কিউব, তাই না? যেহেতু x এর মান বের করব এটাকে এক পাশে লিখি, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। তাহলে এই কিউবটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, কিউব রুট হয়ে যাবে। তাহলে এই যে দেখো কিউব রুট a প্লাস 1 আর কি হয়ে যাবে a মাইনাস 1। এখন তোমার তো x এর মান বের করতে হবে, তার মানে এই 1 আর এই 1 ভ্যানিশ করতে হবে। তাহলে এখন আবার আমরা কি করব, যোজন বিয়োজন করব, কারণ টার্ম ছোট করা মানে কি করা লাগবে, যোজন বিয়োজন। তাহলে x প্লাস 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু কিউব রুট a প্লাস 1 যোজন মানে আবার প্লাস কিউব রুট a মাইনাস 1, আর নিচেও এই যে কিউব রুট a প্লাস 1 মাইনাস কিউব রুট a মাইনাস 1, আবার আমরা কি করলাম, যোজন বিয়োজন। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে 1 1 কাটাকাটি, x x কাটাকাটি, তাহলে আমাদের উপরে থাকতেছে কত, 2x ডিভাইডেড বাই 2 কিউব রুট a প্লাস 1 প্লাস কিউব রুট a মাইনাস 1, এখানে আছে কিউব রুট a প্লাস 1 মাইনাস কিউব রুট a মাইনাস 1। তাহলে দেখো উপরে নিচে থেকে 2 2 কাটাকাটি, তাহলে আমাদের x ইকুয়ালস টু কত বের হয়ে গেল, এই যে এই টার্মটা। আর তোমাকে প্রমাণ এটাই করতে বলছে। ওকে, তাহলে এটাই তোমার হচ্ছে আনসার। ঠিক আছে, হ্যাঁ চলো তো। যে যদি এইটা ইকুয়াল টু 0 হয়, দেখাও যে x এর মান এটা, তাহলে আমাদের প্রমাণটা মিলে গেছে। ঠিক আছে, আমরা পরের সিকিউতে যাই। চলো দেখো পরের সিকিউটা কি আছে। যে এবিসি যদি ক্রমিক সমানুপাতিক হয়, এখানে এবিসি প্রত্যেকেই কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তাহলে তোমার এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। আচ্ছা, ক্রমিক সমানুপাতিক হলে আমাদের কি হয়, মিডলটার বর্গ এই দুইটার গুণফলের সমান হয়। তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু কি হবে, এসি। তাহলে দেখো সলভ এ যদি আমরা করি, এবিসি যেহেতু ক্রমিক সমানুপাতিক, এবিসি ক্রমিক সমানুপাতিক হলে আমাদের টার্মটা কি আসবে, বি স্কয়ার ইকুয়ালস টু এসি। ওকে, তাহলে দেখো তো বি স্কয়ার ইকুয়ালস টু যদি আমাদের এসি হয়, এখন আমাদের এইটার মান হচ্ছে কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে চলো তো এখন আমরা এটার মান যদি বের করি, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইডেড বাই আমাদের আছে বি মাইনাস সি। তাহলে আনসারটা আমাদের দেখো তো বি আর সি তে রাখতে হবে। তাহলে আমাদের ভ্যানিশ করতে হবে কাকে, এ কে। তাহলে এ কে কিন্তু রাখা যাবে না, আনসার আমাদের আসতে হবে কত, বি আর সি। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, তাহলে দেখো এখান থেকে যদি কি হলো, এখান থেকে আমরা যদি কার মানটা বের করব, আনসারে কিন্তু আমাদের বি আর সি এটা রাখা যাবে না। তাহলে আমরা বের করব এর মানটা, কারণ এর মানটা এখান থেকে ব্যানিশ করে দিতে হবে, কারণ এ আমাদের আনসারে রাখা যাবে না। তাহলে এ ইকুয়ালস টু এখানে আমরা কত পাবো, বি স্কয়ার ডিভাইডেড বাই সি, কারণ সিটা এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো তো এর জায়গায় কত বসাই দিবা, বি স্কয়ার ডিভাইডেড বাই সি মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস সি, আমাদের এটা আছে। তারপরে দেখো তো আমরা যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু আসবে সি, তাহলে সি লসাগু করলে আমাদের কত আসবে, বি স্কয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই আমাদের ছিল বি মাইনাস সি।
তারপরে দেখো তো উপর থেকে বি যদি কমন নেই আমাদের আসবে কি বি মাইনাস সি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই বি মাইনাস সি। এখন এটা ভাগ অবস্থা থেকে আমরা যদি গুণ অবস্থায় লিখতে চাই টার্মটা কি হয়ে যায়, উল্টে যায় না? তাহলে উল্টে যায় কি হবে, 1/b মাইনাস সি এটা আসতেছে। তাহলে দেখো তো বি মাইনাস সি কাটাকাটি, এই যে বি বাই সি আসতেছে, এটা হইতেছে আনসার। বুঝতে পারছো? সবসময় যেটা তোমাকে প্রমাণ করতে হবে, সবসময় দেখবা যে প্রমাণ মিলাইতে হলে তোমাকে কি করতে হবে। যেখানে তোমাকে বলবে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, ওই ম্যাথগুলো কিন্তু ইজি হয়, আমার কাছে ইজি মনে হয়, তোমাদের কাছেও দেখবা যে ইজি লাগে, যে প্রমাণকে মিলাইতে হবে, ওইটার উপর বেসিস করে তুমি হচ্ছে ওই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারো। কিন্তু কোনোটা যদি প্রমাণ করতে না বলে যে এটা সমান সমান এটা প্রমাণ করো, তখনই দেখবা একটু মাথা ধরে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে প্রমাণ করতে বলে না, তোমার আনসার হচ্ছে কি হচ্ছে না তাও তুমি কনফিউশন থাকবা। কিন্তু তোমার যদি প্রমাণ মিলাইতে বলে, প্রমাণ মিলে গেছে মানে তোমার তো ম্যাথ হয়েছে, যদি ভিতরে ভুল না করে থাকো, গুজামিল দিয়ে না মিলায় থাকো, তাহলে তো হয়ে যাবে। বুঝছো? তো আমাদের প্রমাণ কি করতে হবে এটা দেখতে হবে, যে প্রমাণ কি করতে বলছে, প্রমাণ যা করতে বলছে ওই অনুযায়ী আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে থাকবো, যে এভাবে 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 যা অ্যাপ্লাই করা যায়, মানে যেটা সুইটেবল, আর যেটা হচ্ছে তোমার মানে ভ্যালিড কোনো ই নাই, মানে অসংজ্ঞায়িত টার্ম যেটা করা যাবে না ওইটা তো করতে পারবে না। ওকে, তাহলে আমাদের সলভ এ গেল। তারপরে তোমাকে বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মানে বড় একটা টার্ম দেওয়া আছে, এটা ইকুয়ালস টু কি হবে, এ কিউব বি কিউব সি কিউব। ওই যে শর্ত একটাই দেওয়া আছে, ওরা কি ক্রমিক সমানুপাতিক। আচ্ছা চলো এটা আমরা সলভ করি। সলভ বি, এ বি সি কিন্তু তোমার বলে দিছে ক্রমিক সমানুপাতিক। তাহলে ক্রমিক সমানুপাতিক হলে আমরা বি স্কোয়ার ইকুয়ালস টু কি পাইছি, এসি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, হ্যাঁ, সি স্কোয়ার ইকুয়ালস টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এটা সমান সমান তোমাকে প্রমাণ করে নিয়ে আসতে হবে a কিউব b কিউব প্লাস c কিউব। ওকে, এখন চলো আমরা প্রমাণ করার সময় এটা দ্বারা পুরোটা ভেতরে কি আছে, গুণ আছে না, তাহলে আমরা গুণ করে দেই। তাহলে গুণ হয়ে গেলে এটা কি হবে, যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই a কিউব প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই b কিউব প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই c কিউব। ওকে, তাহলে দেখো এখন এটার সাথে যদি আমরা এটা কাটাকাটি করে দেই, তাহলে এখানে আমাদের কত থাকতেছে, বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে 3টা এখানে 2টা, কাটাকাটি গেলে নিচে থাকবে একটা। ওকে, এখানেও সেম ভাবে 2টা এটা কাটাকাটি করলে এখানে যাবে a স্কোয়ার সি স্কোয়ার, নিচে থাকবে বি। এখানে দেখো a স্কোয়ার বি স্কোয়ার, নিচে থাকবে সি, কারণ 3টা থেকে 2টা কাটাকাটি চলে গেছে। ওকে, এখন দেখো এখানে আমরা কি করতে পারবো, যদি লসাগু করি, এ লসাগু আসবে কি এ বি সি, তাহলে কাটাকাটি গেলে দেখো লসাগুর পরে আমাদের টার্মটা কি আসবে, এ কাটাকাটি, তাহলে কাটাকাটি গেলে আমাদের গুণ হলে কি আসবে, বি বি গুণ করলে হবে বি কিউব, আর আস্তে আস্তে কত সি কিউব প্লাস, এখানে আবার আমাদের বি বি কাটাকাটি এ আর সি গুণ করলে কি হবে এ কিউব আর সি কিউব প্লাস, এখানে দেখো তো সি সি কাটাকাটি, তাহলে আমাদের গুণ করলে কি হবে এ কিউব আর বি কিউব। বুঝতে পারছো? এখন দেখো আমরা, আচ্ছা এটা তো স্কয়ার ছিল, এ কিউব আর সি কিউব। এখন দেখো আমরা বি কিউব আর সি কিউব, এটাতে তো কোনো মান বসাইতে পারছি না, এটা রাখলাম, আর এখানে এসি হোল টু দি পাওয়ার কিউব দিতে পারি, তাহলে এসি হোল টু দি পাওয়ার কিউব প্লাস এই যে এ কিউব আর বি কিউব, আর নিচে এই এসির পরিবর্তে কত বসাইতে পারবা বি স্কয়ার, তাহলে বি স্কয়ার আর বি গুণ করলে কত হয়ে গেল বি কিউব হয়ে গেল। এটাকে বুঝতে পেরেছো? তারপরে দেখো এই বি কিউব দ্বারা এই 3টা টানবে কি আছে, ভাগ আছে না, তাহলে আমরা যদি ভাগ করে দেই, তাহলে বি কিউব সি কিউব ডিভাইডেড বাই দিতে পারবো কত বি কিউব প্লাস এসির মান বসাতে পারবো কত বি স্কয়ার আর উপরে কিউব, তাহলে কত হয়ে যাবে বি টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই বি কিউব প্লাস এ কিউব বি কিউব ডিভাইডেড বাই কত আসতেছে আমাদের বি কিউব। তাহলে দেখো তো এখান থেকে বি কিউব কাটাকাটি, এই বি কিউব কাটাকাটি, আর এখানে বি কিউব আছে 3টা বি চলে গেলে আরো থাকবে বি কিউব, তাহলে এখানে থাকতেছে সি কিউব প্লাস, এখানে থাকতেছে শুধু বি কিউব প্লাস, এখানে থাকতেছে শুধু এ কিউব। এই যে দেখো তোমার এটাকে আমি সাজায় লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন এটাই তোমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, তাহলে এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, চলো এখন আমরা পরে দেখি আর এটা কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত ক্রমিক সমানুপাতিক রাশির 3টির যোগফল যদি দেওয়া আছে 84, রাশি 3টির যোগফল 84 এবং গুণফল দেওয়া আছে কত, গুণফল দেওয়া আছে 4096, তাহলে রাশি 3টা তোমাকে নির্ণয় করতে বলছে। ওকে ফাইন, চলো সলভ
সি, তিনটা রাশি কিন্তু ক্রমিক সমানুপাতিক, এ বি সি কি দেওয়া ছিল, ক্রমিক সমানুপাতিক। তাহলে ক্রমিক সমানুপাতিক, আবার তোমাকে বলে দিই, তাহলে ক্রমিক সমানুপাতিক হলে আমরা এই শর্তটা জানি। আবার বলে দিছে তিনটা রাশির যোগফল ইকুয়ালস টু 84, আবার তিনটা রাশির গুণফল ইকুয়াল টু 4096। ওকে, তাহলে দেখো তো এখানে এসির পরিবর্তে আমরা কি বসাতে পারবো, বি স্কোয়ার আগে ছিল বি, তাহলে যে 4096, তার মানে বি কিউবের মান আমরা কত পাচ্ছি 4096, তাহলে শুধু বি ইকুয়ালস টু কত হবে, কিউব রুট 4096। তাহলে দেখো তো বি এর মান আমরা কত আসতেছি, এটাকে কিউব রুট করো তো কত আসে, দেখো এটাকে কিউব রুট করলে 4096 কে আস্তে আস্তে 16, তার মানে বি এর মান আমরা কত পেয়ে গেলাম 16। তাহলে দেখো তো বি এর মান আমরা 16 পাইছি, বি এর মানটা যদি এখানে বসাই তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমাদের ছিল 84, তাহলে বি এর মান 16, এখানে এ প্লাস সি, বি এই পাশে প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে 84 মাইনাস 16, তাহলে 84 মাইনাস 16 মানে কত হবে, 68। তাহলে আমরা এ প্লাস সি এর মান কত পেয়ে গেলাম 68। তাহলে দেখো তো এ প্লাস সি পাইছি 68, আবার বি স্কোয়ার ইকুয়ালস টু ছিল এসি, তাহলে এসি ইকুয়ালস টু 16 হোল স্কোয়ার, এটা লিখতে পারি না, তাহলে এসির মানও আমরা কত পেয়ে গেলাম 16 হোল স্কোয়ার মানে কত 256। তাহলে দেখো এস এর মান পেয়ে গেছি 256। এখন আমরা এ প্লাস সি এর মান জানি আর এস এর মান জানি, এ মাইনাস সি যদি বের করতে পারি তাহলে তো ক্যালকুলেশন করে এ আর সি এর মান পেয়ে যাব, বি তো অলরেডি পেয়ে গেছি। তাহলে দেখো আমরা জানি কি সূত্র, একটা সূত্র জানি না, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে ছোটবেলায় এটা a minus b whole square equals to a plus b whole square minus 4ab, ছোটবেলার একটা অনুসিদ্ধান্ত পড়ছো না, তাহলে এখানে আমরা তো এই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a minus c whole square equals to a plus c whole square minus 4ac। এখন মান বসাই, a plus c এর মান আমরা কত পেয়েছিলাম 68, তাহলে 68 এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ac কত পাইছি 256। তাহলে দেখো তো এটা কত আসে, যে 68 এর উপর স্কয়ার 4624 মাইনাস 4 ইনটু 256, 4 ইনটু 256 1024 24, তাহলে এটা আস্তে আস্তে 3600। তাহলে সুতরাং এ মাইনাস সি ইকুয়ালস টু কত আসবে রুট ওভার 3600, তাহলে রুট করলে 3600 কে আমরা মান পেয়ে যাচ্ছি 60। তাহলে দেখো তো এ প্লাস সি এর মান আমরা পাইছি 68 আর এ মাইনাস সি এর মান কত পাইছি 60, তাহলে এই দুটো সলভ করলে আমরা কি পেয়ে যাব, কি a মাইনাস সি ইকুয়ালস টু আমরা পাইছি 68 আর a প্লাস সি ইকুয়ালস টু আমরা পাইলাম 60, তাহলে দুইটা যদি যোগ করো, দুইটা যোগ করে দিলে এই সি সি কাটাকাটি, তাহলে 2a ইকুয়ালস টু কত হবে 128, তাহলে শুধু a ইকুয়াল টু কত হবে 128 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে বলো 64 আসতেছে না, যে 128 ভাগ 2 করলে কত আসতেছে 64, তাহলে আমরা এর মান পাইছি আমরা 64, আর এখানে আমরা একটু ভুল লিখেছি, a মাইনাস সি ছিল আমাদের 60, আমাদের এখানে মানটা লিখে একটু ভুল হয়েছে, দেখো a মাইনাস সি ইকুয়ালস টু কত ছিল, a মাইনাস সি ইকুয়ালস টু আমরা পেয়েছি 60 আর a প্লাস সি ইকুয়ালস টু কত ছিল 68, তারপরে সি সি কাটাকাটি করলে 2a ইকুয়ালস টু যোগ করলে আমরা পাইলাম 128, তার মানে এর মান কত পাইলাম 64, বুঝতে পেরেছো, তাহলে এর মান আমরা 64 পেয়েছি, তাহলে a প্লাস সি ইকুয়ালস টু আমরা কত জানি 68, তাহলে দেখো তো সি ইকুয়ালস টু কত হবে 68 মাইনাস a, তাহলে সি ইকুয়ালস টু কত হয়ে যাবে 68 মাইনাস 64, অর্থাৎ সি এর মান কত চলে আসলো 4, তাহলে দেখো তো তখন কিন্তু আমাদের -4, মানে আমরা এখানে মানটা ভুল লিখে ফেলেছিলাম, এই জন্য -4 চলে আসতেছিল, মাইনাস মান তো গ্রহণযোগ্য হবে না, কারণ বলে দিছে কি এ বি সি তিনটাই কি সংখ্যা ধনাত্মক
সংখ্যা, আবার ক্রমিক সমানুপাতিক হবে। তাহলে আমরা নির্ণেয় মান তিনটা কি পেয়ে গেলাম, যে নির্ণেয় মান a ইকুয়ালস টু কত পেয়েছি, a ইকুয়ালস টু পেয়েছি 64, আর b ইকুয়ালস টু পেয়েছি 16, আর c ইকুয়ালস টু পাইলাম কত 4। বুঝতে পারছো আনসার হয়েছে কিনা? মিলাবা কেমনে, এটার উপরে স্কোয়ার করো আর এই দুটো গুণ করো, দেখো যে সেম আসে কিনা। সেম আসলে বুঝবে আনসার হয়েছে, নাহলে আনসারে ঝামেলা হয়েছে। বুঝতে পারছো? ওকে, চলো এখন আমরা নতুন আরেকটা করি, যে x ইকুয়ালস টু দেওয়া আছে একটা টার্ম, এবং আরেকটা টার্ম দেওয়া আছে, তোমাকে বলছে x প্লাস ওয়ান আর x মাইনাস ওয়ান বের করো। তাহলে দেখো তো এই মানটা থেকে তোমাকে এই মানটা আনতে হবে, তার মানে এটা নিচে মনে মনে কি আছে, ওয়ান আছে না? তাহলে দেখো যোজন আর বিয়োজন করলে যে মানটা পাবো ওইটাই হবে এটার আনসার। মানে একদম ইজি একটা জিনিস সলভ। তোমাকে x ইকুয়ালস টু দিয়ে দিছে কিউব রুট m প্লাস ওয়ান আর প্লাস কিউব রুট m মাইনাস ওয়ান। তাহলে তুমি এখানে পাচ্ছ কিউব রুট m প্লাস ওয়ান মাইনাস কিউব রুট m মাইনাস ওয়ান। তাহলে যোজন বিয়োজন করলেই শুধু হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়ান ডিভাইড বাই x মাইনাস ওয়ান, আর এখানে যোজন বিয়োজন করলে কি পাবা, কিউব রুট, আচ্ছা একটু বড় হবে এই দিক থেকে লিখি, x প্লাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, আর এখানে যোজন বিয়োজন করলে বাবা কিউব রুট m প্লাস ওয়ান প্লাস কিউব রুট m মাইনাস ওয়ান প্লাস কিউব রুট m প্লাস ওয়ান মাইনাস কিউব রুট m মাইনাস ওয়ান, এখানে পাবা কিউব রুট m প্লাস ওয়ান প্লাস কিউব রুট m মাইনাস ওয়ান, তারপরে মাইনাস কিউব রুট m প্লাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস কিউব রুট m মাইনাস ওয়ান। তাহলে দেখো তো এটা পজিটিভ, কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, এটা পজিটিভ কাটাকাটি, আর এটা এখান থেকে কি হয়ে গেল, কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের থাকতেছে কি দেখো তো, x প্লাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান ইকুয়ালস টু, উপরে আমাদের থাকছে আচ্ছা এখানে তো এটা কাটা যায় না, এটা মাইনাস এটা তো প্লাস, এখানে কাটাকাটি যাচ্ছে এটা আর এটা। তাহলে উপরে থাকতেছে টু কিউব রুট m প্লাস ওয়ান, আর নিচে থাকতেছে টু কিউব রুট m মাইনাস ওয়ান। তাহলে দেখো তো টু টু কাটাকাটি, তাহলে আমাদের এটার মান আলটিমেটলি কত আসতেছে, x প্লাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ানের মান, টু টু কাটাকাটি গেলে আলটিমেটলি এটার মান আসতেছে কিউব রুট রুট ওভার m প্লাস ওয়ান আর কিউব রুট রুট ওভার m মাইনাস ওয়ান। এটাই আনসার। বুঝতে পেরেছো? তারপরে তোমাকে বলছে প্রমাণ করো যে এই পুরাটা টার্ম সমান সমান জিরো। ওই যে আমরা এর আগের ম্যাথটাতে যেই কাজটা করেছি, এরকম একটা টার্ম ছিল, ওখান থেকে আমরা এক্স এর মান বের করেছি। এখানে পুরো উল্টা প্রসেস, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা, পুরো উল্টা প্রসেস করবা। আমরা ওখানে আগে শুরুতে কি করেছি, এক্স এর টার্মগুলোকে একসাথে নিয়েছি, যেটার মান বের মানে যেটা ধ্রুবক পদ আছে ওটাকে আলাদা করেছি। এখানে তোমার যা আছে আগে যোজন বিয়োজন করবা, এই যে এখানে আমাদের হাফ করা হয়ে গেছে। এরপরের লাইনে যাই কি করবা, এই কিউব রুট তোলার জন্য দুই পাশে ঘন করে দিবা। দুই পাশে ঘন করলে এখানে a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়বে, তারপরে সূত্র ফালাবা আর আর গুণন করবা, দেখবে এটা চলে আসতেছে। বুঝতে পেরেছো? এটা বাসায় হোমওয়ার্ক তোমাদের। এখন সি নাম্বারটা বলছে 2 নং হতে তোমাকে প্রমাণ করতে বলছে এ বি সি একটা ক্রমিক সমানুপাতিক। আচ্ছা এবিসি ক্রমিক সমানুপাতিক আমরা জানি, এখন ওইটা আমরা ওই টার্মটা থেকে কি করে নিয়ে আসবো, প্রমাণ করে নিয়ে আসবো যে এবিসি একটা কি ক্রমিক সমানুপাতিক। চলো প্রমাণ করি। আচ্ছা এটা হচ্ছে সলভ সি। আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই আছে আমাদের বি মাইনাস সি হোল স্কয়ার। দেখো তো আরেকবার চেক দিয়ে নেই যে এটা ঠিক আছে কিনা, এটা প্লাস, ওকে বাকি সব ঠিক আছে। ওকে এখন চলো আমরা সলভ করি। এখন দেখো তো এখানে আমরা সূত্র আপাতত এখানে সূত্র ইনপুট দিতে পারবো, তাহলে সূত্র আমরা ফলাই, সূত্র ফলাইলে কি হবে, a স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। ওকে এই টার্মটা পাইলাম। এখন আমরা আর গুণন করে ফেলবো, কি করব, আর গুণন করব। তাহলে আর গুণন করলে এটার সাথে এই টার্মটা গুণ আর এই টার্মটার সাথে এই টার্মটা গুণ, তাহলে আমরা কি লিখতে পারবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
এটুকু বুঝতে পারছো? আর গুণন করে ফেললাম আমরা। তাহলে এখন নর্মাল প্রসেসে আমরা গুণ করে দেই। দেখো তো এই স্কোয়ার দিয়ে একবার পুরোটা টার্মকে গুণ, বি স্কোয়ার দ্বারা আবার এই পুরোটা টার্মকে কি করব, গুণ করব। তাহলে আগে যদি এই স্কোয়ার দ্বারা গুণ করি, এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বিসি প্লাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এখন বি স্কোয়ার দ্বারা গুণ করলে বি টু দি পাওয়ার 4 প্লাস 2b কিউব সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার বি স্কোয়ার, এই বি স্কোয়ার দ্বারা পুরোটাকে গুণ, আবার সি স্কোয়ার দ্বারা গুণ। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 4, তারপরে প্লাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারছো? নর্মাল আমরা শুধু খালি কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন দেখো তো একই চিহ্ন বিশিষ্ট এই পাশেও যেটা, এই পাশেও এটা কি হয়ে গেল, কাটাকাটি চলে যাবে। এই পাশে আছে বি টু দি পাওয়ার 4, সেম চিহ্ন বিশিষ্ট এই পাশেও আছে, তাহলে কি হয়ে যাবে, কাটাকাটি। কারণ ধরো ওই পাশে প্লাস, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে আমরা এটাকে কি করে দিতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তারপরে দেখো এখানে পজিটিভ a স্কয়ার সি স্কয়ার, এখানে পজিটিভ, দুই পাশে সেম সেম, তাহলে এটাও কি হয়ে যাবে বাদ। এখানে বি স্কয়ার সি স্কয়ার, এখানে বি স্কয়ার সি স্কয়ার, তাহলে সব কি হয়ে গেল, কাটাকাটি চলে গেছে। তাহলে আমাদের থাকছে কি, এখানে থাকতেছে a স্কয়ার 2a স্কয়ার বিসি প্লাস 2b কিউব সি, আর এখানে আছে 2ab কিউব প্লাস 2ab সি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এখন ধরো আমরা সবগুলা টার্মকে এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, নিয়ে দুই পাশে 2 কে দিয়ে দিলাম, কাটাকাটি। এখন সবগুলা টার্মকে যদি আমরা একসাথে নেই, আচ্ছা এখান থেকে কি কমন নেওয়া যায়, দেখো তো 2b, এখানেও সেম আছে 2b, এখানেও b কমন, এখানেও b কমন, তাহলে সবগুলা থেকে আমরা 2b কমন নিয়ে নিই। তাহলে 2b কমন নিলে এখানে আমাদের থাকতেছে কি a স্কয়ার সি প্লাস 2b কমন নিলে থাকবে আমাদের b স্কয়ার সি, আর এখান থেকেও আমরা 2b কমন নিলে আমাদের থাকবে কি a b স্কয়ার প্লাস এখান থেকেও 2b কমন নিলে থাকবে হইতেছে a c কিউব। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা এটা স্কয়ার। ওকে, তারপর দেখো 2b দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকতেছে a স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। এখন এইটা টপিকটুকু যদি এই পাশে নিয়ে এসে পড়ি, প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, ওইটা প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস। এখন দেখো তো কি কমন নিতে পারি কোনটা থেকে, এই দুইটা থেকে সেম সেম, তাহলে এই দুইটা একসাথে লিখি কারণ আমরা কমন নিব। তাহলে এই দুইটা থেকে আমরা যদি একটু সাজায় লিখি, a স্কয়ার সি মাইনাস এ সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি মাইনাস এ বি স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো এখান থেকে কি কমন নিতে পারি, সেম সেম কি আছে, দুই জায়গা থেকে আমরা এ সি কমন নিতে পারি, তাই না? এ সি কমন নিলে এখানে থাকবে এ মাইনাস সি, আর এখান থেকে দেখো দুই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি, বি স্কয়ার কমন নিতে পারি। তাহলে বি স্কয়ার কমন নিলে সেম ভাবে আমাদের কি থাকবে, বি স্কয়ার, যদি আমরা মাইনাস বি স্কয়ারটা কমন নেই, যেহেতু এটার আগে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস বি স্কয়ার যদি কমন নেই, এখানে আমাদের থাকতেছে এ মাইনাস সি। তাহলে দুই পাশ থেকে এখন কমন টার্মটা কি যাচ্ছে, দুই পাশ থেকে এখন কমন টার্মটা দেখো, এরপরে এখানে লিখি, দুই পাশ থেকে আমাদের কমন টার্মটা যাচ্ছে হইতাছে এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি আমাদের কমন নিলে এখানে থাকতেছে কি আর আমাদের, যে বি স্কয়ার মাইনাস এ সি ইকুয়ালস টু 0, এটা না? তাহলে দেখো এ স্কয়ার দ্বারা যদি ওই পাশে ভাগ করে দেই, তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে কি বি স্কয়ার মাইনাস এ সি ইকুয়ালস টু 0। তাহলে বি স্কয়ার মাইনাস এ সি মানে এটাকে তুমি কি লিখে দিতে পারবা, বি স্কয়ার ইকুয়ালস টু এ সি। তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু এ সি, এটাকে আমরা সাজায় কি লিখতে পারবো, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। এটা লিখতে পারলে আমরা বলে দিতে পারবো কি, যে এ বি সি তিনটা কি সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। বুঝতে পেরেছো? নর্মাল ভাবে যা আছে আমরা সূত্র পালাইলাম, আর গুণ করে যা কাটাকাটি যাব কাটাকাটি করে দিয়ে এদিক সেদিক যা নেওয়া যায় নিয়ে কমন নিয়ে আমরা বি স্কয়ার মাইনাস 4ac প্রমাণ করতে পারছি। প্রমাণ করা মানে আমরা বলতে পারবো কি, যে এ বি সি তিনটা ক্রমিক সমানুপাতিক রাশি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলো আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা আমাদের একটা টার্ম ইকুয়ালস টু দেওয়া আছে x। এখন তোমার এইটুকুর মান বের করতে বলছে,
তাহলে দেখো তো এইটুকুর মান মানে তোমার হইতেছে এই টার্মটা এখানে থাকবে আর আরেকটা নেগেটিভ টার্ম নিয়ে থাকবে, তাহলে ছোট একটা টার্মে আনতে হবে। তাহলে এই টার্মটাকে তুমি খালি কি করবা, যোজন বিয়োজন করবা। এটা হচ্ছে এর আগের ম্যাথের আমরা ক কোশ্চেনটা যেটা করছি ওইটাই, এটা আরেকটা টার্ম, এটা আর কি উল্টা, মানে ওখানে আমাদের x প্লাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান এর মান বের করতে বলছে, এখানে এইটুকুর মান বের করতে বলছে, আলটিমেটলি মান x প্লাস ওয়ান ডিভাইড বাই x মাইনাস ওয়ানই আসবে। এটা করে ফেলবা, জাস্ট এটাকে খালি কি করবা, যোজন বিয়োজন করবা, দেখবে এই টার্মটা বের হয়ে গেছে। তারপরে তোমাকে বলছে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2x ডিভাইডেড বাই p, তার মানে ওই টার্মটা থেকে আমাদের এই টার্মটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। দেখবা এটার সলভটা বের হয়ে গেছে এই যখন আমরা b প্রমাণ করব। তারপর p ইকুয়ালস টু যদি 2/3 হয় তাহলে দেখাও যে x এর মান একটা টার্ম দেওয়া আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে, এখন চলো প্রমাণটা করতে হবে। আমরা হইতেছে b সলভ করব, যে সলভ b। b সলভের ক্ষেত্রে আমাদের x এর মানটা দেওয়া আছে √1 প্লাস p প্লাস √1 মাইনাস p ডিভাইডেড বাই √1 প্লাস p মাইনাস √1 মাইনাস p, এটা হচ্ছে আমাদের x এর মানটা দেওয়া আছে। ওকে, এখন আমরা শুরুতে টার্মটা কমানোর জন্য যোজন বিয়োজন করব, তাহলে x প্লাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, আর এখানে কি হবে √1 প্লাস p প্লাস √1 মাইনাস p প্লাস √1 প্লাস p মাইনাস √1 মাইনাস p divided by 1 plus p plus √1 minus p minus √1 plus p plus √1 minus p। বুঝতে পেরেছো কি করলাম, যোজন বিয়োজন। তারপরে 1 plus p 1 minus p, দেখো তো কি কি কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি, এটা এটা এখানে কি হয়ে গেল, কাটাকাটি গেল, যে 1 plus p আর প্লাস 1 minus p। ওকে, তাহলে এখানে আমাদের থাকতেছে 2 1 plus p আর নিচে 2 √1 মাইনাস p। তাহলে দেখো তো 2 উপরে নিচে থেকে কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে কি x প্লাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান ইকুয়ালস টু √1 প্লাস p ডিভাইডেড বাই √1 মাইনাস p। ওকে, এটা আমাদের আসলো। যে দেখো তোমার কিন্তু এইটার মানই এখানে বের করতে বলছে, তাহলে তোমার ক কোশ্চেনে কিন্তু এই পর্যন্তই আনসার হবে, যে এটার মান তুমি এটা পেয়ে গেলা, এটাই কিন্তু এর সলভ চলে গেল, এটা এতে করে ফেলবা। এখন আমরা কিন্তু বি এর জন্য করতেছি, বি এর জন্য তোমাকে এটুকু প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের এই টার্মটা আসলো। এখন আমাদের এই রুট তুলতে হবে, তাহলে রুট তোলার জন্য দুই পাশে আমরা কি করব, স্কয়ার করব। আগের ম্যাথটাতে কিন্তু এই পর্যন্ত আসার পরে ঘন আসছিল, মানে কিউব রুট ছিল, তাহলে কিউব রুট তোলার জন্য আমরা ঘন করছি। এখানে যেহেতু বর্গ আসছে, তাহলে বর্গটাকে তোলার জন্য আমরা কি, মানে রুট আসছে, রুটকে তোলার জন্য আমরা কি করব, বর্গ করব। তাহলে দুই পাশে বর্গ করলে আমাদের কি আসবে, x প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান হোল স্কয়ার, আর এখানে আসবে 1 প্লাস p ডিভাইডেড বাই 1 মাইনাস p। আমরা কি করলাম, বর্গ করে। এখন চলো পরের টার্মে যাই। তাহলে আমাদের কিন্তু টার্মটা ছিল x প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান হোল স্কয়ার, তাহলে ওখানে সূত্র পড়ে গেছে যে a স্কয়ার প্লাস 2x প্লাস ওয়ান ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2x প্লাস ওয়ান, মানে a প্লাস b হোল স্কয়ার, আর এখানে আছে 1 প্লাস p ডিভাইডেড বাই 1 মাইনাস p। ওকে, তাহলে দেখো এখন এই টার্মটাকে কিন্তু আমাদের আরো একটা ছোট টার্মে যাইতে হবে, এক্স স্কয়ার থাকবে আর হচ্ছে পি এর মানটা সহ একটা ছোট টার্মে যাইতে হবে। তাহলে এখন এইটা এখানে আমরা আবার কি করব, যোজন বিয়োজন করব। আবার যোজন বিয়োজন করলে কি আসবে, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 1। আবার আমরা যোজন বিয়োজন করতেছি, কারণ টার্মটা আবার আমাদেরকে কি করতে হবে, আরো ছোট ফরম্যাটে যাইতে হবে। বুঝতে পারছো, আবার আমরা যোজন বিয়োজন করলাম। দেখো তো কি কাটাকাটি যায়, 2x to x কাটাকাটি, উপরে আসতেছে 2x স্কয়ার প্লাস 2 আর নিচে x স্কয়ার স্কয়ার কাটাকাটি 4x স্কয়ার, আচ্ছা 1 1ও কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে শুধু থাকতেছে আমাদের কত, 4x ইকুয়ালস টু, এখানে দেখো পি পি কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে 2 1 1 কাটাকাটি, নিচে থাকতেছে 2p। তাহলে দেখো তো উপর থেকে 2 কমন নেওয়া যায় না, 2 কমন নিলে আমাদের চলে আসবে কি x স্কয়ার প্লাস 1, তাহলে 2 আর এই 2 কাটাকাটি করলে নিচে আসবে 2x ইকুয়ালস টু 1/p। এখন তুমি দেখো তো x স্কয়ার প্লাস 1, এই 2x টা আর গুণ করলে কি এখানে গুণ হয়ে যাবে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 2x ডিভাইডেড বাই p। আই হোপ এটাই মনে হয় আমাদের প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x প্লাস p। দেখছো মিলে গেছে। এখন তাহলে আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে। তারপরে তোমাকে বলছে p এর মান যদি 2/3 হয়, মানে এই p এর মানটা 2/3 বসাবা, তাহলে x এর মানটা বের করতে হবে। ওকে ফাইন, দেখো আমাদের এই টার্মটা কিন্তু প্রমাণ মিলে গেল যে এটা হচ্ছে প্রুফড। ওকে,
তাহলে পরেরটাতে আমাদের পি এর মানটা বলে দিছে 2/3। তাহলে আমরা এই লাইনটাকেই নিবা যে গ হতে কিন্তু আমরা এটা পাইছি, মানে বি হতে আমরা এটা পাইছি, তাহলে পরের মেথডতে কিন্তু আমরা এটাই ইউজ করব, যে সলভ সি পি ইকুয়ালস টু দেওয়া আছে 2/3। এখন আমরা মানে বি হতে কি পাইলাম, বি হতে পাইছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ডিভাইডেড বাই পি। তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1 2x আর পি এর মান কত 2/3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে গুণ অবস্থায় লিখে দিলে কি হবে 2x ইন্টু 3/2। তাহলে দেখো তো 2 কাটাকাটি গেলে এখানে আসবে কত 3x, 3x এখানে নিয়ে আসো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু কি আসলো 0 আসলো। এখন দেখো তো এটাকে আমরা সলভ করলে x এর মানটা পেয়ে যাব। এখন এটাকে কি মিডল টার্ম করতে পারছি বা কিছু করতে পারছো, আমরা কিন্তু কিছু করতে পারছি না। তাহলে এখানে ওই যে আমরা জানি না যে একটা যদি আদর্শ সমীকরণ এরকম হয় যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আমরা কেমনে বের করি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত হয় 2a। এটা আমরা করেছি। তাহলে এই ছোটটাই যদি আমরা এখানে ফালাই তাহলে দেখো তো কত আসবে x ইকুয়ালস টু মাইনাস b। তাহলে মাইনাস b মানে কত, আগে b এর মান মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 উপরে হোল স্কয়ার মাইনাস 4ac, দুটার মানে 1, মানে এর মানও এখানে 1, সি এর মানও কত 1, এই যে 2a। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো x ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে x ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস আমরা কত পাইলাম 5/2। দেখো তো আমরা কিন্তু x এর মান দুইটা পাচ্ছি, 3 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। এখন x এর এই দুইটা মানই গ্রহণযোগ্য কিনা বুঝবা কেমনে, x এর মানটা আমাদের এখানে কিন্তু একটা মান দিয়ে দিছিল, দেখো তো যে x ইকুয়ালস টু এই টার্মটা। তাহলে দেখো তো x এর কোন পি এর মানটা এখানে বসায় দেখবা x এর কোন মানটার সাথে সিদ্ধ করে, তাহলে ওইটাই গ্রহণযোগ্য। তাহলে দেখো দুইটা মান পাইছি, একটা আমরা পাইছি কি যে 3, একটা x এর একটা মান পাইছি হচ্ছে 3 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2, আরেকটা পাইছি কি 3 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। এন্ড গ্রহণযোগ্য মান হবে এটা, দেখবা এটা বসালে সিদ্ধ করে, আর ওইটা হচ্ছে সিদ্ধ করতেছে না। তো ক্যালকুলেটরে একটু বসায় দেখবা কোনটা সিদ্ধ করতেছে আর কোনটা করতেছে না। তাহলে নির্ণয় মান কি হবে, নির্ণয় মান x ইকুয়ালস টু 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? এটা হইতেছে প্রমাণিত, কারণ x এর মান দুইটা বের হইছে কিন্তু এই মানটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ এটা কি করবে না, ওখানে বসায় দেখবে এটা সিদ্ধ করবে না। ক্যালকুলেটর একটু প্রেস করে দেখবা যে মানটা হইতেছে x এর মান, এটা বসাইলে মানে যে বাম পক্ষ ডান পক্ষ মিলতেছে কিনা, যা উদ্দীপকে তোমার দেওয়া আছে বুঝছো, দেখবা এটা মিলে যাচ্ছে ওটা মিলতেছে না। ওকে, দেখো m সমান আমাদের একটা মান দেওয়া আছে, n সমান একটা মান দেওয়া আছে, আবার p সমান একটা মান দেওয়া আছে, আবার b এতে আরেকটা টার্ম দেওয়া আছে। এখন m ইকুয়ালস টু যদি n হয় তাহলে তোমার এটার মান বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি a নাম্বারটা সলভ করি, দেখো আমাদের m ইকুয়ালস টু দেওয়া আছে কি a ইজ টু b, আবার n ইকুয়ালস টু দেওয়া আছে কি আমাদের b ইজ টু c, এন্ড m ইকুয়ালস টু আবার বলে দিছে কি n। তাহলে m ইকুয়ালস টু যদি n হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো a ইজ টু b ইকুয়ালস টু b ইজ টু c। বুঝতে পেরেছো? তো দেখো তো এটা তো ওই যে আমাদের ই ফরম্যাট চলে আসছে আবার ক্রমিক সমানুপাতিক। তাহলে b স্কয়ার ইকুয়ালস টু আমরা এখানে কি পাইলাম ac। এখন আমাদের যা প্রমাণ করতে হবে ওই টার্মটা আমরা নিব, মানে যার মান বের করতে হবে, এখানে প্রমাণ বলছে না, মান বের করতে হবে। abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। দেখো তো এখানে a আর c এর পরিবর্তে কি বসাই দিতে পারবো, a আর c এর পরিবর্তে বসাই দিতে পারবো bc। তাহলে a আর c এর মান যদি bc হয়, সরি a আর c এর a আর c দুটোর গুণফল কত b স্কয়ার, তো b স্কয়ার আর b গুণ করলে এখানে কত হয়ে যাবে আমাদের b কিউব, আর আসবে a প্লাস b প্লাস c হোল কিউব। আর এখানে নিচেও দেখো a b এর কোনো মান বসাইতে পারছি না, b c এর মান বসাচ্ছি না, আর a c এর মান b স্কয়ার এখানে বসাই দিলাম b স্কয়ার। তাহলে এটার উপরে কত পাচ্ছি কিউব,
এটুকু বুঝছো? এখন দেখো তো আমাদের উপরের টার্মটা যা আছে তার লিখলাম যে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। নিচে থেকে আমরা এই পুরোটা থেকে কি কমন নিতে পারি? বি। বি যদি কমন নেই, বি এর উপরে আবার কিউব আছে, তাহলে বাইরে বের হয়ে গেলে কি হয়ে যাবে? বি কিউব হয়ে যাবে, কারণ বি তো আমরা ভিতর থেকে কমন নিয়ে আসলাম, আর ভিতরে তো কিউবের ভিতরে ছিল, তাহলে বাইরে আসলে ওর উপরে তো কিউব সহ আসবে। আর বাকি এখানে এ বি সি তিনটা থাকলে সাজায় লিখলে এটা চলে আসলো। এখন দেখো তো এটা কাটা, এটা কাটা, তাহলে এটার মান আলটিমেটলি কত আসলো? 1। তাহলে যে টার্মটা দেওয়া আছে এটার মান তোমার কত বেরোলো? 1 বেরোলো। ওকে, তারপরে তো তোমাকে তিনটা অনুপাত যে দেওয়া আছে, এই তিনটা অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে এটা তোমাকে প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার c স্কয়ার d স্কয়ার ইকুয়ালস টু এটা হবে, এটা প্রমাণ করো। ওকে, চলো সলভ বি। আমাদের বলে দিছে m ইকুয়ালস টু a ইজ টু b, n ইকুয়ালস টু b ইজ টু c, আবার p ইকুয়ালস টু দেওয়া আছে c বাই d। তাহলে আমরা m ইকুয়ালস টু কি লিখতে পারবো? a বাই b, n ইকুয়ালস টু লিখতে পারবো b বাই c, আর p ইকুয়ালস টু তো দেওয়াই আছে আর p ইকুয়ালস টু দেওয়া আছে c বাই d। ওকে, এন্ড শর্ত মতে তোমাকে বলে দিছে কোশ্চেনে m ইজ টু n ইজ টু p, তাহলে তোমার কি হবে? a বাই b ইকুয়ালস টু b বাই c ইকুয়ালস টু c বাই d, এটা তোমার দেওয়া আছে। এখন তিনটাই সমান, মানে আমরা একটা জিনিস ধরে নিই, এই সবগুলা মেথে যখনই দেখবা তিনটা অনুপাত সমান বলবে যে a b, ধরে নিবা যে তিনটা অনুপাতের মানই কত? 1। ওকে, যে তিনটা অনুপাতের মানই আমরা কি ধরে নিলাম? 1 না, তো সরি কে ধরে নাও, যে তিনটা অনুপাতের মানই আমরা কত ধরে নিলাম? কে ধরে নিলাম। তাহলে দেখো তো আমরা a বাই b ইকুয়ালস টু কি লিখতে পারি? কে। আবার b বাই c ইকুয়ালস টু কি লিখতে পারি? কে। c বাই d ইকুয়ালস টু কি লিখতে পারি? কে। ওকে, তারপরে দেখো এখান থেকে আমরা a ইকুয়ালস টু কি পাবো? b কে। আবার এখানে b ইকুয়ালস টু কি পাবো? আর গুণ করলে c কে। আবার c ইকুয়ালস টু কি পাবো? d কে। ওকে, এখন দেখো তো a ইকুয়ালস টু b এর মান আবার তুমি কত পাইছো? c কে। তাহলে এখানে যদি c কে ইনটু কে বসাই তাহলে a ইকুয়ালস টু কত হবে? c কে হোল স্কয়ার। আবার c এর মান কত পাইছো? d কে। এটা যদি আবার এখানে ইনপুট করি যে d কে ইনটু কে স্কয়ার, তাহলে দেখো আমাদের a মান কি পাইলাম? d কে স্কয়ার। এটা করলাম কি আমরা সবগুলোর মান a b c এর মান একটা সেম টার্মে বানাই ফেলবো, সেম টার্মে যে আমরা d আর k এর মাধ্যমে বানাচ্ছি। তাহলে এটা একটা গেল। আবার b ইকুয়ালস টু c এর মান পাইছো d কে, তাহলে যদি d কে বসায় দাও তাহলে b এর মান কত পেয়ে যাচ্ছ? d কে স্কয়ার। আবার এখানে c ইকুয়ালস টু তো শুধু d কে রয়ে গেল। বুঝতে পারছো? তাহলে আমরা এর মান পাইলাম d কে স্কয়ার, b এর মান পাইলাম d কে, এর মান পাইছি d, আচ্ছা c এর মান আবার বসাইছি, d কে কিউব পাইছি এর মান। এর মান পাইলাম কি? d কে কিউব, b এর মান পাইলাম d কে স্কয়ার, আর c এর মান কত পাইলাম? d কে পাইলাম। ওকে, এখন চলো আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের যা দেওয়া আছে ওইটা বের করব। যে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান, লেফট হ্যান্ড সাইডে বলছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু, এটা দেখে আসি দাঁড়া কত দিস, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার d স্কয়ার, b প্লাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা লেফট হ্যান্ড সাইড। এখন আমরা মান বসাই, দেখো তো এ স্কয়ার এর মান কি পাইছিলাম আমরা? এর মান পাইছি ডি কে কিউব, তাহলে এটার উপরে হোল স্কয়ার, প্লাস বি স্কয়ার, বি এর মান কত পাইছি? ডি কে স্কয়ার, তাহলে এটার উপরে হোল স্কয়ার, সি এর মান পাইছি শুধু ডি কে, এটার উপরে হোল স্কয়ার। তারপরে দেখো বি কে, বি এর মান কত পাইছি? ডি কে স্কয়ার, তাহলে এটার উপরে হোল স্কয়ার, প্লাস সি এর মান কত পাইছি? ডি কে, এটার উপরে হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার। ওকে, এখন আমরা যদি স্কয়ারগুলো বসাই দিই তাহলে হবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়, 3 দুগুণে 6। এখানে হবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, এখানে হবে ডি স্কয়ার কে স্কয়ার। বুঝতে পারছো? এখন এটা দেখো ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন দেখো তো এখান থেকে কি কমন যায়? এই ভিতর থেকে তুমি কি কমন নিতে পারছো? ভেতর থেকে কমন নিতে পারছো, এইটা সব জায়গায় আছে দেখছো, তাহলে ডি স্কয়ার কে স্কয়ার কমন নিতে পারবা। ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলে এখানে থাকবে কি? কে টু দি পাওয়ার 4
প্লাস এখানে থাকবে কে স্কোয়ার আর এখানে থাকবে 1। আর এখানে দেখো তো ডি স্কোয়ার কমন নিতে পারবা, ডি স্কোয়ার যদি কমন নাও তাহলে ডি স্কোয়ার আমরা যদি কমন নেই তাহলে থাকবে আমাদের কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ওকে, এখন দেখো তো যদি গুণ করে দেই তাহলে কত হয়ে যাবে, এই ডি স্কোয়ার আর এখানেও আছে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার গুণ হয়ে কি হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু এখানে হবে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা হইতেছে আমরা কি পাইলাম, লেফট হ্যান্ড সাইডে পাইলাম, যে লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা ছিল, এটা পাইলাম। এখন আমরা সেম ভাবে রাইট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে ওইটাও প্রমাণ করব, যে রাইট হ্যান্ড সাইডে কত পাই। রাইট হ্যান্ড সাইডে আছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। চলো আমরা রাইট হ্যান্ড সাইডের এখন প্রমাণ শুরু করি, যে রাইট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইডেরটা আরেকটা পেজে যাই, যে রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। এখন আমরা মান বসাই, এবি এর মান আমরা কত পাইছি ডি কে কিউব ইন্টু বি এর মান কত পাইছি ডি কে স্কয়ার প্লাস বি এর মান পাইছিলাম ডি কে স্কয়ার, সি এর মান পাইছি ডি কে, এটার মান পাইছি ডি কে ইন্টু ডি পুরোটার উপরে হোল স্কয়ার। ওকে, তারপরে দেখো এখানে আমাদের কত হবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে হবে ডি স্কয়ার কে কিউব প্লাস ডি স্কয়ার কে উপরে আছে হোল স্কয়ার। দেখো তো কি কমন নিয়ে বের করে দেওয়া যায়, ডি স্কয়ার আর হচ্ছে কে, এটা হচ্ছে সব জায়গা থেকে কি করে নিতে পারবা, ডি স্কয়ার আর কে কমন নিয়ে নিতে পারবা। তাহলে ডি স্কয়ার আর কে যদি আমরা এখান থেকে কমন নিয়ে নেই তাহলে দেখো তো ডি স্কয়ার আর কে যদি কমন নেই, আচ্ছা এখানে একটু ভুল লিখছি, এখানে আছে ডি স্কয়ার আর কে কিউব আর কে স্কয়ার, তো গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে কে টু দি পাওয়ার 5 হবে 6 না। তাহলে ডি স্কয়ার কে যদি এখন কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে কি, এখানে থাকতেছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে শুধু থাকতেছে কে স্কয়ার প্লাস এখানে কি থাকবে, এখানে শুধু থাকবে 1, কারণ পুরাটাই আমরা কমন নিয়ে নিছি, পুরাটার উপরে আমাদের কি আছে এই যে হোল স্কয়ার। এন্ড হোল স্কয়ার যদি যার যারটা বসায় দাও তাহলে যে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার আর এখানে পাবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের আমাদের মানটা মিলে গেল না, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমাদের কি আসছে রাইট হ্যান্ড সাইড, তার মানে প্রুফ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ কি হয়ে গেছে, মিলে গেছে। ওকে, দেখো আমাদের যা চাইছিল লেফট হ্যান্ড সাইডে আমরা ওইটা পাইছি, রাইট হ্যান্ড সাইডে আমরা এটা পাইছি, তার মানে আমাদের প্রমাণটা মিলে গেছে, যে দেখা হচ্ছে এটা এটা সমান সমান এটা। এখন দেখো আরেকটা টার্ম দেওয়া আছে, এটা ইকুয়ালস টু দেওয়া আছে, ওয়াই এর মান এইটুকু তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটাও সেম কার মতো করে করবা, আমরা শুরুতে যে এক্স ইকুয়ালস টু যেটা প্রমাণ করছি ওরকম, যে এই যে যেটা দেওয়া আছে ওয়াই এর টার্মগুলো একসাথে, এই যে বি এর গুলো একসাথে নিবা, এরটা আলাদা নিবা, নিয়ে যেরকম করে ক্যালকুলেশন করতে হয় যোজন বিয়োজন করবা, করবা, করে ফেলবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক রয়ে গেল একদম শুরুর প্রথমটার মতো। তারপরেরটাতে চলো, তারপরে দেওয়া আছে কোনো একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং আয়তক্ষেত্র, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এক্স, প্রস্থ দেওয়া আছে ওয়াই। তাহলে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের কর্ণের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, বর্গের ক্ষেত্রের আর আয়তক্ষেত্রের কর্ণের অনুপাত, বর্গের কর্ণের সূত্র কি জানি আমরা, বলো তো? বর্গের কর্ণ ইকুয়ালস টু কি জানি, ছোটবেলায় পড়ছো, √2a। আর আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়ালস টু কি জানি, আয়তক্ষেত্রের কর্ণের ইকুয়াল টু কি জানি, √x² প্লাস y²। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গের কর্ণ। এখন এদের অনুপাত চাইছে, যে বর্গ আর আয়তক্ষেত্রের কর্ণের অনুপাত, তাহলে এদের কর্ণের অনুপাত কি হবে, √2a ডিভাইডেড বাই এই যে x² প্লাস y² যেটা আসবে ওইটাই লিখে দিবা, যে √2a ইজ টু x² প্লাস y², এটাই। বুঝতে পারছো? তারপরে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি তুমি 15% বৃদ্ধি করো তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এটা তোমাকে বের করতে বলছে, যে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করবা, 15% বৃদ্ধি করবা। চলো সলভ করি। এটা হচ্ছে ওই যে আমরা এমসিকিউতে এরকম সলভ করে আসছি, তখন বলছিলাম যে ভালো করে দেখো সিকিউতে কিন্তু এরকম ম্যাথ আসবে, যে ধরি না তো দেওয়াই আছে বর্গের বাহুর দৈর্ঘ্য এ, বর্গের বাহুর দৈর্ঘ্য
দিয়ে দিছে তোমার এ। এখন বাহুর দৈর্ঘ্য তোমাকে কি করতে বলছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15% বৃদ্ধি করবা। তাহলে 15% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত আসবে? 15% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য আসবে এ প্লাস এ এর কত পার্সেন্ট? 15% আমরা বৃদ্ধি করলাম, তাহলে এই যে এ প্লাস এর 15 ডিভাইডেড বাই কত? 100। তার মানে এ প্লাস আমরা যদি এটা একদম ফ্র্যাকশনে কনভার্ট করে ফেলি তাহলে 0.15 এ, তার মানে যদি এ কমন নাও তাহলে 1 প্লাস 0.15, তার মানে কত আসবে? 1.15 এ। বুঝতে পারছো এটা? তাহলে তুমি যখন দৈর্ঘ্য এখনো মানে বৃদ্ধি করো নাই, তখন বর্গের বাহু বর্গের ক্ষেত্রফল কি ছিল? বর্গের ক্ষেত্রফল পূর্বের অবস্থায় কত ছিল? বর্গের ক্ষেত্রফল পূর্বের অবস্থায় ছিল a স্কয়ার। পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধিতে তোমার ক্ষেত্রফল আসবে কত? দৈর্ঘ্য বৃদ্ধিতে তোমার ক্ষেত্রফল আসবে 1.15 a হোল স্কয়ার। তাহলে এটাকে স্কয়ার করে দেখো তো কত আসে? যে 1.15 হোল স্কয়ার। 1.3225 a স্কয়ার এটা আসতেছে। এখন বলছে যে বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি মানে আমরা কি জানি? শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? যে আমাদের শেষে আসছে 1.3225 a স্কয়ার মাইনাস আদি অবস্থায় ছিল a স্কয়ার, যে শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি। আমরা এইভাবে বের করি না যে শতকরা কত বৃদ্ধি পাইছে, কেমনে বের করি? শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি ইনটু 100%। তাহলে দেখো তো এটা মাইনাস করে দিলে কত আসবে? যে 0.3225 a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু 100%। এখন দেখো তো a স্কয়ার কাটাকাটি দিলে আমাদের যদি হচ্ছে যেটা আছে ওটার সাথে আমরা 100 গুণ করে দেই তাহলে কত আসবে? 32.25%। বুঝতে পারছো যে দৈর্ঘ্য যদি তোমার 15% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 32.5 হোল স্কয়ার। এত 32.25%। বুঝতে পারছো যে এত ক্ষেত্রফল হচ্ছে তার বৃদ্ধি পাবে। তারপরে দেখো সেম ভাবে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করো এবং প্রস্থ যদি 15% হ্রাস করো তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি ও হ্রাস পাবে, এটা বের করতে বলছে। আচ্ছা, দৈর্ঘ্য আমরা এখানে বৃদ্ধি করব 10% আর প্রস্থ 15% হ্রাস করব। সেম এটার মতো করেই করব। চলো একটু দেখাই দিই তোমাদেরকে। সলভ সি। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে x, প্রস্থ দেওয়া আছে y, আর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করবা। আচ্ছা, আগে বৃদ্ধির আগে ক্ষেত্রফল কত হবে? এই দুটো শুধু গুণফল। এখন দৈর্ঘ্য যদি আমরা 10% বৃদ্ধি করি, যে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 10% বৃদ্ধি, তাহলে a প্লাস a এর কত পার্সেন্ট? 10%। তাহলে a প্লাস a এর 10% মানে কত হবে? যে 10 ডিভাইডেড বাই 100, তার মানে কত হবে? a প্লাস 0.1 a, তার মানে কত আসতেছে? 1.1 a। বুঝতে পারছো? a যদি কমন নিয়ে নেই 1 প্লাস 0.1 মানে 1.8, এটা হইতেছে তার দৈর্ঘ্য বৃদ্ধি। এখন প্রস্থ তুমি 15% কি করবা? হ্রাস করবা। 15% হ্রাস করলে, তাহলে হ্রাস করলে মাইনাস হয়ে যাবে। তাহলে তোমার, আচ্ছা এখানে ই দিয়ে লিখবা, যেহেতু আমরা আয়তটা লিখতেছি তাহলে x দিয়ে লিখবা, যে x প্লাস x এর এখানে x প্লাস x, তাহলে হবে 1.1 x। ওকে, হ্যাঁ, তাহলে হ্রাস হইতেছে y এর y মাইনাস y এর 15%। তাহলে দেখো y মাইনাস y এর 15% মানে কত? 15 ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে y মাইনাস 0.15y। ওকে, তাহলে এটা মাইনাস করলে কত আসে দেখো তো?
এটা মাইনাস করে দিলে কত আসবে 85, তাহলে হইতেছে 0.85 y। তাহলে তোমার যদি 15% হ্রাস করো তাহলে তার প্রস্থ কত আসতেছে, প্রস্থ আছে 0.85y, আর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে আসতেছে 1.1x। তাহলে এখন এগুলা বৃদ্ধি করার পরে আমাদের ক্ষেত্রফলটা কত হবে, বৃদ্ধি করার পরে যে পরবর্তীতে ক্ষেত্রফল কত হবে 1.1 ইন্টু এক্স, আর পাইছি 0.85 ইন্টু ওয়াই। গুণ করো তো এটা কত আসতেছে, গুণ করলে 0.85 ইন্টু 0.1.1, তাহলে আমরা পাচ্ছি 0.935xy। আচ্ছা দেখো তো, আগে ছিল আমাদের শুধু xy, এখন আসছে 0.935। আচ্ছা, পয়েন্ট দিয়ে 0 পয়েন্ট দিয়ে কোনো কিছু গুণ থাকা মানে কি, না মানটা বেড়ে যাবে না কমে যাবে, মানটা কিন্তু কমে যাবে। তার মানে আমাদের ক্ষেত্রফলটা কি হয়েছে, হ্রাস পেয়েছে, কারণ এটা 1 এর থেকে ছোট মান হয়ে যাচ্ছে না। তো ক্ষেত্রফলটা আমাদের কি হয়েছে, হ্রাস হয়েছে। তাহলে শতকরা কত হ্রাস পেয়েছে, যে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে। তাহলে এখন হ্রাস পাবে, এখন তো আমরা নেগেটিভ লিখে দিতে পারবো না, যেহেতু হ্রাস পাবে বলেই দিছি। তাহলে xy মাইনাস 0.935xy ডিভাইডেড বাই xy ইন্টু কত হবে 100%। বুঝতে পারছো? তাহলে উপর থেকে আমরা xy কমন নিলে 1 মাইনাস 0.935 ডিভাইডেড বাই xy ইন্টু কত হবে 100%। দেখো xy উপর থেকে যদি কাটাকাটি করে দেই তাহলে আমরা 1 মাইনাস আনসার, যে আমাদের ছিল 1 মাইনাস 0.935 করলে আমরা কত পাচ্ছি, এত ইন্টু 100, 6.5%। তাহলে দেখো ক্ষেত্রফল কত হ্রাস পাইলো, 6.5%। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করি আর প্রস্থটা কি করছি 15% হ্রাস করি, তাহলে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য পাইলো না হ্রাস, বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পাইছে। কত পার্সেন্ট হ্রাস পাইছে, 6.5%। বুঝতে পেরেছো? ওকে, তাহলে চলো আমাদের হচ্ছে এটা ডান। যে বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত বের করলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 15% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো, 32.something আসছে। আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এটার ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পাইলো। এটা আমরা পেয়ে গেছি। তারপরেরটা চলো, তারপরে আমাদের দেওয়া আছে এই একটা টার্ম, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বা ডিও দেওয়া আছে। ক্রমিক সমানুপাতিক কি, ক্রমিক সমানুপাতিক কি, যদি এ বি সি তিনটা ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কেমন হবে, a is to b equals to হবে কি b is to c। তার মানে আমরা পরবর্তীতে কি লিখতে পারবো, a by b equals to c by b by c। তার মানে লিখে দিতে পারবো b স্কয়ার equals to কি ac। তাহলে এটা হচ্ছে a b c তিনটা ক্রমিক সমানুপাতিক। উদাহরণ সহ লিখে দিলা। তো উদাহরণ এমন, যদি সংখ্যা লিখো এমন দুইটা সংখ্যা, এমন তিনটা সংখ্যা লিখবা যেন মিডলে একটা যেটা লিখবো ওটাকে যদি স্কয়ার করে বাকি দুইটার যেন কি হয়, সেম হয়। ওকে, তারপরে বি নাম্বারে তোমার দেওয়া আছে একটা বড় একটা টার্ম, যে প্রমাণ করো যে প্রত্যেকটা অনুপাতের মান -1 অথবা হাফ। এটার মান আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, যা আমাদের দেওয়া আছে যে তা দিয়ে আমাদের বের করতে হবে প্রত্যেকটা অনুপাতের মান -1 অথবা হাফ, এটা প্রমাণ করতে হবে। তারপরে সি ইকুয়ালস টু আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে দেখাইতে বলছে। তাহলে চলো আমরা বি নাম্বার সলভ করা শুরু করি। সলভ বি। আমাদের দেওয়া আছে কি বি ইকুয়ালস টু কত দেওয়া আছে, আচ্ছা আর এখানে লেখার দরকার নাই, এখানেই আছে, এখান থেকে দেখে দেখে আমরা লিখে ফেলি। যা আমাদের দেওয়া আছে ওটা আগে লিখি, যে b ডিভাইডেড বাই y প্লাস জেড ইকুয়ালস টু c ডিভাইডেড বাই z প্লাস এক্স ইকুয়ালস টু d ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা আমাদের দেওয়া আছে। এখন b এর মান আমাদের কত দেখো তো, b এর মান দেওয়া আছে y প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। তারপরে সি এর মান কত দেওয়া আছে, z প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স। আর ডি এর মান কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এন্ড তিনটা অনুপাত যদি পরস্পর সমান দেওয়া থাকে, ওইটার অনুপাত, তিনটা অনুপাতের মানই আমরা ধরলাম কত কে। এখন আমরা বের করে দেখবো যে কে এর মান কত বেরোয়। বুঝছো, যে হাফ অথবা -1 যে কোনো একটা, দেখি কোনটা বের হয়।
তাহলে দেখো তো তিনটা অনুপাতের মানে কে, তাহলে আমরা প্রত্যেকটা অনুপাতের মান কি লিখতে পারবো, কে লিখতে পারবো। তাহলে কি লিখতে পারি যে y প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কি লিখলাম, কে। তাহলে দেখো তো y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটুকু বুঝছো। তাহলে এটাকে ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারপরে আবার কি লিখতে পারবো যে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটা ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু কি দিতে পারবো, কে। তাহলে আমরা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে কি লিখতে পারবো, কে ইন্টু জেড প্লাস এক্স, বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। তারপর আরেকটা টার্ম যেটা আছে ওটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো কে। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু লিখতে পারবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা দিলাম 3 নং ইকুয়েশন। এখন তিনটা ইকুয়েশনে দেখো তো আমরা সিরিয়াল ওয়াইজ যদি এখানে লিখি, আমার ইকুয়েশন তিনটাই যদি আমরা একটু লিখি, প্রথমে ছিল ওয়াই প্লাস জেড, তারপরে that y plus z minus x equals to k into y plus z, এটা ছিল 1 নং ইকুয়েশন। একটু এই পেজে তিনটা ইকুয়েশন আমরা লিখে ফেলতেছি। z plus x minus y equals to k into ছিল z plus x, আর আরেকটা আমাদের আছে x plus y minus z equals to k into x plus y, এটা পেলাম আমরা 3 নং ইকুয়েশন। তাহলে দেখো তো এই তিনটা ইকুয়েশন যদি আমরা সিম্পলি যোগ করি, তিনটা ইকুয়েশন সিম্পলি কি করব, যোগ করব। যোগ করলে কিন্তু দেখো x y z এখান থেকে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যায়, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের আলটিমেটলি দেখবে একটা মান বের হয়ে গেছে। তাহলে আমরা তিনটা ইকুয়েশনে এখন কি করব, যোগ করব, কারণ আমাদের কে এর মান বের করতে হবে, মানে ইকুয়েশন তিনটা নিয়ে সলভ করতে হবে। তাহলে 1 প্লাস 2 প্লাস কি করব, 3 করব। তাহলে তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস তারপরে ইয়েতে আসবে আমাদের আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু, এই পাশেরটা যোগ করলে দেখো 3 জায়গায় কে আছে, তাহলে কেটা আমরা কমন নিয়ে লিখে দিতে পারি। কে যদি কমন নেই বাকি তিনটা যোগ অবস্থায় যদি লিখি y প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, দেখতে পাচ্ছো। তাহলে দেখো আমরা কি করলাম, তিনটা ইকুয়েশনে একদম যোগ করে দিছি। তাহলে কি কি কাটাকাটি যায় দেখো তো, এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, একটা প্লাস জেড একটা মাইনাস জেড কাটাকাটি। তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই পাশে কে ইন্টু দুইটা এক্স আছে, তাহলে এই যে 2x প্লাস 2y প্লাস 2z, এটা লিখতে পারলাম। এখন দেখো তো এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, এই যেহেতু কে এর মান বের করবো এই পাশটাকে এই পাশে নিয়ে আসি, 2 কমন নিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের আসতেছে কি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে দেখো এটা দুই পাশ থেকে দিয়ে দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের 2k ইকুয়ালস টু কত আসবে 1, তাহলে কে এর মান কত আসতেছে 1। তাহলে দেখো আমাদের কে এর মান একটা হাফ, এটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে কে এর মান হাফটাই প্রমাণ করা যাবে, এই ম্যাথ দিয়ে কে এর মান -1টা প্রমাণ করা যাবে না। ওই যে অনেক টার্ম আছে দেখবে উপরে 1 দিয়ে দেওয়া থাকে, ওই ক্ষেত্রে দুইটা মানই বের করা যায়, -1 আর হাফ। ওকে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা মান আমাদের দেওয়া আছে যে c ইকুয়ালস টু বড় একটা রাশি, এক্স ওয়াই জেড সবকিছুর মান দেওয়া আছে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে এটা সমান সমান এটা। একদম ইজি একটা ম্যাথ, আর তোমরা হচ্ছে এটা একদম চ্যাপ্টারের সবাই জানি পারো, দেখো আমি তাও করাই দিচ্ছি। এ বি সি আর ডি তিনটা মান আমাদের দেওয়া আছে, আর পি কিউ আর। ওকে, আমরা একটা আচ্ছা এটা করলাম, এটা আমাদের বাকি ওটার সলভটা গেল। এখানে আমরা নতুন একটা স্লাইড অ্যাড করি যে সলভ সি। সি এর ক্ষেত্রে দেখো আমার কি কি দেওয়া ছিল, এ ইকুয়ালস টু একটা মান দেওয়া ছিল, বি ইকুয়ালস টু আছে, সি ইকুয়ালস টু আছে, ডি ইকুয়ালস টু আছে, আর এটা মনে হয় এস ইকুয়ালস টু আছে। তো মান পেলে আমরা লিখে নিয়ে আসি, দাঁড়াও। এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। এটা
এটার মান দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান দেওয়া আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটার মান দেওয়া আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। বুঝতে পারছো? এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আবার দিয়ে দিছিল যে এপি ইকুয়ালস টু বি কিউ, তারপরে সিআর আর ডিএস। ওকে, দেখো এপি ইকুয়ালস টু এপি ইকুয়ালস টু বি কিউ ইকুয়ালস টু সিআর ইকুয়ালস টু ডিএস, এটা তোমার দিয়ে দিছে। তাহলে এটা আমাদের দিয়ে দিছে, এখান থেকে আমাদের একটা জিনিস হচ্ছে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া না, এটা এমনি দেওয়া আছে যে এটা হলে তোমাকে একটা টার্ম প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো এর মান আমাদের কত, এর মান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইন্টু আমরা পি, বি এর মান আমাদের দেওয়া ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা ইন্টু কিউ, আবার সি এর মান আমাদের দেওয়া জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা ইন্টু হইতেছে আর ডি এর মান দেওয়া এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা ইন্টু হচ্ছে ডি এর মান এখানে এস। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আমাদের চারটা অনুপাত সমান, তাহলে এটা সমান সমান আমরা এখানে কি লিখে দিতে পারি, ধরলাম প্রত্যেকটার মান কি কে, তাহলে এখন প্রত্যেকটার মান আলাদা আলাদা কি হবে, কে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু পি ইকুয়ালস টু কি হবে কে, তাহলে শুধু যদি এখানে তুমি পি এর মান বের করো তাহলে পি ইকুয়াল টু কি হবে কে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রমাণে দেখো আমাদের 1/p প্লাস 1/q প্লাস 1/s এরকম দেওয়া আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে 1/p বানাইতে হলে 1/p যখন লিখবো এই টার্মটা আমাদের কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই কি আসলো কে। সেম ভাবে এটার জন্য কি পাবো, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু কিউ ইকুয়ালস টু আছে কে, তাহলে শুধু কিউ ইকুয়ালস টু কি হবে কে ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে দেখো তো 1/কিউ ইকুয়ালস টু কি হবে, এই টার্মটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই কে। তারপরে আবার সেম ভাবে এখানে আমরা পাবো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ইন্টু আর ইকুয়ালস টু কে, তাহলে শুধু আর ইকুয়ালস টু পাবো কে ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো 1/r ইকুয়ালস টু মানটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে পাবো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কে। ওকে, তারপরে আবার এস এর টার্মটা দিয়ে যদি লিখি, এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এস ইকুয়ালস টু কে, তাহলে শুধু এস ইকুয়ালস টু কি হবে কে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর শুধু 1/s ইকুয়ালস টু কি হবে, তাহলে টার্মটা উল্টে যাবে। ওকে, তাহলে দেখো আমরা প্রত্যেকটার মান পাইলাম, 1/p এর একটা মান পাইছি, 1/q এর একটা মান পাইছি, 1/r এর একটা মান পাইছি, 1/s এর একটা মান পাইছি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলে দিছিল, দেখো তো লেফট হ্যান্ড সাইডে বলে দিছে 1/p প্লাস 1/r প্লাস 1/s ইকুয়ালস টু, না সরি 1/q দিয়ে 1/q আর s ইকুয়ালস টু 1/p, এটা হইতেছে তোমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমরা যদি শুরু করি, লেফট হ্যান্ড সাইডে বলে দিছে 1/q প্লাস 1/r প্লাস 1/s। 1/q মানে আমরা কত পাইছি যে y প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই কে, 1/r মানে কত পাইছি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কে, আর 1/s কত পাইছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই কে। দেখো তো এখান থেকে আমরা কে কি করতে পারি, লসাগু, কে লসাগু করলে কে কে কাটাকাটি, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাও কি বুঝতে পারছো? তাহলে দেখো তো কি কি কাটাকাটি যায়, এই যে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, আবার প্লাস জেড মাইনাস জেড কাটাকাটি, তাহলে উপরে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই কে। দেখো তো আমরা এটার মানে কার মান ছিল, শুরুতে যার মান 1/p, তাহলে এটা মানে কি লিখতে পারবো 1/p। তাহলে দেখো তো ওদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে 1/p ছিল, তাহলে আমরা কি লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই হচ্ছে প্রুফড। ওকে, ওকে ঠিক আছে, দেখো আমাদের এটাই লাস্ট সিকিউ ছিল। ক্রমিক সমানুপাত গেল, বি এর প্রমাণ, এই যে বি এর প্রমাণ গেল, তারপর হচ্ছে এই যে সি এর প্রমাণও ডান। ঠিক আছে, হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো করে পড়াশোনা করো, সামনে তোমাদের পরীক্ষা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।